আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের পড়াশোনার কি খবর সেটা বলেন। চলতেছে ভাইয়া। আচ্ছা, সবকিছু আসলে এখানে কনসেপচুয়াল পড়াশোনা, তো একটু বুঝে বুঝে পড়তে হবে, একটু বুঝে বুঝে পড়লে ভালো করা সম্ভব। জি। আপনারা যেখানে আপনারা তো কোশ্চিন করা আপনাদের কমে গেছে, আপনারা একটু কোশ্চিন করবেন, যেখানেই প্রবলেম হবে আমাকে হোয়াটসঅ্যাপে ছবিটা দিয়ে যে ভাইয়া এই জায়গাটা বুঝতে পারছি না, তাহলে সেই জায়গাটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখন আপনারা যদি কোশ্চিন না করেন তাহলে তো আসলে সমস্যা, আমি তো বুঝতে পারবো না। আচ্ছা, লেখা কি ঠিকঠাক দেখা যাচ্ছে? দেখেন তো। জি জি ভাইয়া, ঠিকঠাক দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই অ্যাঙ্গেলটাই তাহলে ঠিক আছে। অনেকের সমস্যা হচ্ছিল, আসলে আমার মনে হয় ইন্টারনেটের জন্য ওনাদের এই সমস্যাটা হয়। হ্যাঁ, ওনারা হয়তো বুঝতে পারে না। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে, গতদিন আমরা যে ইকুয়েশন করেছিলাম, ইকুয়েশনে কোনো প্রবলেম ছিল আপনাদের? না ভাইয়া, ছিল না। আচ্ছা, আর মাহফুজা আপু তো আগে থেকে আছেন, আপুর কি ইকুয়েশনে কোনো সমস্যা ছিল? ক্লাস নিচ্ছি আমি। না, আমি এখন আচ্ছা আচ্ছা। এখন ঘটনা হচ্ছে যে মাহফুজা আপুর কি কোনো প্রবলেম হচ্ছে, একটু বলেন তো দেখি। আপনি তো আগে থেকেই আছেন। হ্যালো। আচ্ছা, আপুর মনে হয় সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা, আর বাকি যারা আছেন, অনেক ভাইও একটু আগে থেকে আছেন, আপনাদের জার্নাল বা ইকুয়েশন এগুলো অনেকটা ক্লিয়ার থাকার কথা, জানি না যে কি অবস্থা। আর নতুন একজন আপু আছেন, তাসলিমা আপু। আচ্ছা, আমরা এখন শুরু করব, আমরা 9টা পার হয়ে গেছে, আমরা 1 মিনিটও কারোর জন্য অপেক্ষা করব না। আচ্ছা, কোশ্চিন নাম্বার 1 দিয়ে আমি শুরু করব। আপনারা জাস্ট একটা জিনিস জেনে রাখেন, যদি আপনারা ইকুয়েশন পারেন তাহলে জার্নাল এন্ট্রিতে কোনোই প্রবলেম হবে না, কারণ আমি মডার্ন অ্যাপ্রোচে জার্নাল এন্ট্রি করাই। মডার্ন অ্যাপ্রোচ বলতে ইকুয়েশনের মাধ্যমে জার্নাল এন্ট্রিজ, ঠিক আছে? এটা আমার কাছে সবচেয়ে ইজিয়ার মনে হয়, সবচেয়ে সহজ মনে হয়। জার্নাল এন্ট্রিতে অনেকে দেখি গোলমাল পাকিয়ে ফেলে, কিন্তু আসলে জার্নাল এন্ট্রিজ অনেক সহজ, লজিক্যাল একটা জিনিস। কেউ যদি ইকুয়েশন পারে তাহলে তার জার্নাল এন্ট্রিজ ভুল হওয়ার আর কোনোই চান্স নাই। আমি জাস্ট বলি, আপনারা দেখেন। অ্যাসেট অ্যাসেট যদি বেড়ে যায়, অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে হবে ডেবিট। অ্যাসেট যদি কমে যায় তাহলে হবে ক্রেডিট। আবার বলছি, অ্যাসেট যদি ইনক্রিজ হয় তাহলে হবে ডেবিট, অ্যাসেট যদি ডিক্রিজ হয় তাহলে হবে ক্রেডিট। ওকে? অ্যাসেট ইনক্রিজ হলে ডেবিট, ডিক্রিজ হলে ক্রেডিট। আচ্ছা, লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি, এটা পুরোটা মিলে একটাই সাইড, সমানের এই পারে। এটাকে আমরা অ্যাসেটের বিপরীত হবে। ওখানে যেমন অ্যাসেট বাড়লে ডেবিট হয়, সেখানে এখানে লাইবিলিটিস এবং অনার্স ইকুইটি, এটা যদি বাড়ে তাহলে হবে ক্রেডিট। আর লাইবিলিটিস এবং অনার্স ইকুইটি যদি কমে যায় তাহলে হবে ডেবিট। আবার বলি, যদি লাইবিলিটিস এবং অনার্স ইকুইটি বেড়ে যায়, ইনক্রিজ হয়, তাহলে হবে ক্রেডিট। আর যদি লাইবিলিটিস এবং অনার্স ইকুইটিস কমে যায় তাহলে হবে ডেবিট। তার মানে হচ্ছে এটা অ্যাসেটের ঠিক বিপরীত। অ্যাসেট বেড়ে গেলে হয় ডেবিট, এ সাইড বেড়ে গেলে হয় ক্রেডিট। অ্যাসেট কমে গেলে হয় ক্রেডিট, লাইবিলিটিস আর অনার্স ইকুইটি কমে গেলে হয় ডেবিট। মানে ওইটার বিপরীত হয় এদিকে ট্রিটমেন্ট। শুধু যদি আমরা এইটুকু মনে রাখতে পারি, আমাদের প্রত্যেকটা জার্নাল এন্ট্রিজ কমপ্লিট হয়ে যাবে ইকুয়েশনের মাধ্যমে। দেখেন, এখন আমি একটা একটা করে বলবো, আপনারা খুব মনোযোগ দিয়ে একটা একটা করে শুনবেন। কারো যদি কোনো কোশ্চিন থাকে অবশ্যই সাথে সাথে সেটা জিজ্ঞেস করবেন, কোনো কিছু কনফিউশন রেখে আমরা আগাবো না, এতে যতই সময় লাগুক, ঠিক আছে? আচ্ছা, আমরা জার্নালের টোটাল 3টা ক্লাস দিব। এর মধ্যে আজকে ফার্স্ট ক্লাস, এরপরে দিব সেকেন্ড ক্লাস একদিন, আর তারপরে একদিন শেষ জার্নালের ক্লাস দিব, কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তারপরে একদিন লেজার এবং ট্রায়াল ব্যালেন্স আমরা করব। এবং লেজার ট্রায়াল ব্যালেন্স করে ফেলার পরে আমাদের Recording in আমাদের progress. আমাদের
লেজার ট্রায়াল ব্যালেন্স এগুলো করে ফেলার পর আমরা ধাপে ধাপে উপরের ধাপগুলোতে যাব, ঠিক আছে? সেখানে আমাদের আশা করি যে যদি জার্নাল এন্ট্রিজ কারো স্ট্রং থাকে তার আর কোনো সমস্যাই হওয়ার কথা না। আচ্ছা, এখন দেখেন 1 নম্বরে এন্ট্রি কি বলছে। বলছে সলভ এক্সাম্পল জার্নাল এন্ট্রিজ এর, এটা পেজ নাম্বার 1-এ আছে, আপনারা দেখবেন। বলছে রামেশ স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 50,000। 50,000 টাকা দিয়ে রামেশ বিজনেস শুরু করেছে। আচ্ছা, 50,000 টাকায় যদি রামেশ বিজনেস স্টার্ট করে তাহলে আমার ক্যাশ ইনক্রিজ হবে 50,000 টাকা এবং ক্যাপিটাল বৃদ্ধি হবে 50,000 টাকা, এটা আমরা জানি। এবং ক্যাপিটালের আরেকটা নাম হচ্ছে অনার্স ইকুইটি, ঠিক আছে? এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেক আগে ব্রিটিশরা বলতো ক্যাপিটাল, এখন আমেরিকানরা বলে অনার্স ইকুইটি। অনেক সময় সংক্ষেপে একে ইকুইটিও বলা হয়। হ্যাঁ, এটা একই জিনিস, জাস্ট আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখেন আমরা এটার ইকুয়েশন কি পাই, ক্যাশও বেড়ে গেছে 50,000, ক্যাপিটালও বেড়ে গেছে 50,000। আচ্ছা, এটা হলো আমাদের ইকুয়েশন। এখন এই ইকুয়েশনকে আমরা জার্নালে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব দেখেন, ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট, ক্যাশ হচ্ছে অ্যাসেট। অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে কি হয়, ডেবিট। এখানে লিখে দিলাম ডেবিট, তার মানে আমার ক্যাশ বেড়ে গেছে, এটা আমার অ্যাসেট, অ্যাসেট বেড়ে যাওয়ার কারণে এটা ডেবিট। ওকে, এবার চলে আসেন লাইবিলিটিজ অনার্স ইকুইটি সাইডে। এইখানে লাইবিলিটিজ এবং অনার্স ইকুইটি সাইডে ক্যাপিটাল বেড়ে গেছে। ক্যাপিটালটা হচ্ছে আমার অনার্স ইকুইটি, এটা বেড়ে গেলে কি হয়, ক্রেডিট হয়। এই জন্য ক্যাপিটাল 50,000 বেড়ে গেছে, এই জন্য এটা ক্রেডিট। তাহলে আমাদের জার্নাল এন্ট্রিজ কি দাঁড়ালো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। এটা আমাদের ফার্স্ট এন্ট্রি, ঠিক আছে? এইটার আমি ছবিও দিয়ে দিব। এটা হচ্ছে জাস্ট আমরা ওয়ার্কিং করছি বোঝার জন্য। এটা আসলে এইরকম একটা ফরম্যাটে দেখাতে হবে, হ্যাঁ, যেখানে ডেট থাকবে, পার্টিকুলার্স থাকবে, এলএফ থাকবে, এলএফ মানে লেজার ফোলিও, তারপরে থাকবে ডেবিট ক্রেডিট। এইখানে আমরা ডেট দিব, হ্যাঁ, যেমন জানুয়ারি 1, তারপরে পার্টিকুলারে ডেবিট ক্রেডিটের নাম লিখবো, ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, তারপরে ডেবিট আর ক্রেডিটে অ্যামাউন্টটা লিখবো 50,000 50,000। ঠিক এই এন্ট্রিটা আমাদেরকে খাতায় দেখাতে হবে। আর যেটা আমরা এখানে করছি এটা আমাদের ক্ল্যারিটির জন্য, আমাদের প্র্যাকটিসের জন্য। আপনারা এইভাবে প্র্যাকটিস করে পরে ফাইনালি ওইভাবে করবেন। এভাবে কিছুদিন প্র্যাকটিস করেন, এক সময় দেখবেন এইভাবে আর করা লাগবে না, আপনি ডিরেক্টলি করতে পারবেন, ঠিক আছে? আর যে এন্ট্রিতে আপনাদের প্রবলেম আসবে আপনারা এরকম রাফে ইকুয়েশনে ফেলে এইভাবে ম্যাথ করবেন, যে কোনো জার্নাল এন্ট্রিজ এটাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল 1 নাম্বার। এখন আমরা 2 নাম্বার এন্ট্রিটাতে যাব। দেখেন জানুয়ারি 4, জানুয়ারি 4-এ কি বলছে দেখেন, বলছে পারচেজ গুডস ফর ক্যাশ ₹7,000। 7,000 টাকার গুডস কিনা হয়েছে। 7,000 টাকার গুডস কিনা হলে আমাদের ইকুয়েশন কি হয়, ক্যাশ ডিক্রিজ 7,000, গুডস ইনক্রিজ 7,000। কারণ 7,000 টাকার আমি গুডস কিনেছি, এটা হলো আমার ইকুয়েশন। ক্যাশ কমে যাবে, গুডস বেড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ইকুয়েশন শেষ হয়ে গেল, যেটা কালো কালিতে লেখা আছে। এরপরে দেখেন আমরা এটাকে জার্নাল এন্ট্রিজে ট্রান্সফার করব। জার্নাল এন্ট্রিজে ট্রান্সফার করতে গেলে কি করতে হবে, ক্যাশটা আমার অ্যাসেট, অ্যাসেট যদি কমে যায়, অ্যাসেট কমে গেছে, অ্যাসেট কমে গেলে কি হয়, ক্রেডিট। তাহলে দেখেন ক্যাশটা আমার, এই যে 4 তারিখের এন্ট্রিটা দেখেন, ক্যাশ কমে গেছে 7,000 টাকা, এই জন্য ক্যাশটা হলো আমার ক্রেডিট। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আছে আমার গুডস, যেটা আমার অ্যাসেট সাইডেই, গুডসও আমার অ্যাসেট। অ্যাসেট বেড়ে গেছে, গুডস বেড়ে গেছে। তাহলে অ্যাসেট বেড়ে গেলে কি হয়, আমরা দেখেন অ্যাসেট বেড়ে গেলে ডেবিট হয়। এই জন্য গুডস এর এই 7,000 টাকা বেড়ে যাওয়ার কারণে এটা ডেবিট। তাহলে আমাদের জার্নাল এন্ট্রিজ কি হবে, জার্নাল এন্ট্রিজ হবে গুডস ডেবিট, ক্যাশ ক্রেডিট। কিন্তু এখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে আমরা গুডস এর নাম কখনো লিখতে পারি না। গুডস এর পরিবর্তে কি কারণে গুডস বেড়েছে সেটা আমাকে লিখতে হবে। এখানে যে গুডস ইনক্রিজ হয়েছে 7,000 টাকা, সে কারণটা কি, কারণ হলো আমি পারচেস করেছি, পারচেস করার কারণে আমার ঘরে গুডসটা বেড়ে গেছে 7,000 টাকা, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কেটে এখানে সেই রিজনটা লিখবো, যেই রিজনের কারণে গুডসটা ইনক্রিজ হয়েছে, ঠিক আছে? তাহলে গুডসটা যে 7,000 টাকা বেড়ে গেছে, কেন বেড়ে গেছে, কারণ আমি পারচেস করেছি। তাহলে আমার জার্নাল এন্ট্রিজ ফাইনালি কি দাঁড়ালো, পারচেস অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে? এটা হচ্ছে আমার দ্বিতীয় এন্ট্রি। আচ্ছা, আবার বলি, দ্বিতীয় এন্ট্রির বেলায় দেখেন গুডস আছে, যদি কখনো গুডস থাকে সরাসরি আমরা গুডস লিখি না, আমরা কি করি, যদি গুডস বেড়ে যায়
কি কারণে গুডস বেড়ে গেছে সেই কারণ লিখি, অথবা যদি গুডস কমে যায় কি কারণে গুডস কমে গেছে সেই কারণটা লিখি। যেমন দেখেন 4 তারিখের এন্ট্রিতে গুডস ওর বেড়ে গেছে, কি কারণে বেড়ে গেছে, বাড়লো কিভাবে, পারচেস করার কারণে, এই জন্য আমরা সেই কারণটা লিখেছি পারচেস। তাহলে আমার জার্নাল এন্ট্রি কি দাঁড়ালো, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আচ্ছা, এটা গেল দ্বিতীয় এন্ট্রি। এখন আমরা তৃতীয় এন্ট্রিতে যাব, 5 তারিখের এন্ট্রি। ঠিক আছে, দেখেন জানুয়ারি 5-এ কি বলছে, বলছে সোল্ড গুডস ফর ক্যাশ ₹5,000। এবার আমি গুডস বিক্রি করছি 5,000 টাকার। ঠিক আছে, আচ্ছা 5 তারিখের এন্ট্রি দেখেন, আমি যদি গুডস বিক্রি করি তাহলে আমার গুডস কমে যাবে, 5,000 টাকার গুডস কমে গেছে। আচ্ছা, বিনিময়ে আমি কি পেয়েছি, টাকা পেয়েছি, ক্যাশ। ক্যাশ পেয়েছি 5,000 টাকা, এই জন্য আমার ক্যাশ বেড়ে গেছে। তাহলে দেখেন ক্যাশও অ্যাসেট, গুডসও অ্যাসেট। তাহলে ক্যাশ আমার বেড়ে গেছে কারণ আমি গুডস বিক্রি করেছি, গুডস চলে গেছে, গুডস ডিক্রিজ হয়েছে, ক্যাশ ইনক্রিজ হয়েছে, ক্যাশ বেড়ে গেছে। ঠিক আছে, আচ্ছা দুইটাই আমার অ্যাসেট। তাহলে দেখেন আমরা জানি যদি অ্যাসেট বেড়ে যায় তাহলে ডেবিট হয়, ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেছে তাই হচ্ছে ডেবিট। আচ্ছা, গুডস হচ্ছে আমার আরেকটা অ্যাসেট, গুডস কমে গেছে, গুডস কমে গেছে 5,000 টাকা, এই জন্য এটা ক্রেডিট। ঠিক আছে, তাহলে আমাদের জার্নাল এন্ট্রি কি হওয়ার কথা, আমাদের জার্নাল এন্ট্রি হওয়ার কথা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, গুডস অ্যাকাউন্ট ক্রেডিট। বাট এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আমরা গুডস এর নাম সরাসরি লিখি না, কি কারণে গুডস কমে গেছে সেই কারণটা আমরা লিখবো। কি কারণে কমে গেছে, কারণ আমি সেলস করেছি। ধরেন আগে আমার ঘরে 1,00,000 টাকার গুডস ছিল, এখন 5,000 টাকার কমে গেছে। কেন কমে গেছে, কারণ আমি সেটা সেলস করেছি, এই জন্য আমার কমে গেছে। হ্যাঁ, তো এখানে এন্ট্রিটা তাহলে কি দাঁড়ালো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, আচ্ছা এখন 5 তারিখের পরে আমরা 7 তারিখে যাব। হ্যাঁ, 7 তারিখে কি বলছে দেখেন, বলছে পারচেজ গুডস ফ্রম মোহন ওয়ান ক্রেডিট ওর্থ, ওর্থ মানে হচ্ছে মূল্য, ₹4,500, যার মূল্য 4,500 টাকা। মোহনের কাছ থেকে গুডস কিনেছে বাকিতে, যার মূল্য 4,500 টাকা। আচ্ছা, আমি যদি গুডস কিনি, নগদেই কিনি আর বাকিতেই কিনি, আমার দোকানে গুডস বেড়ে যাবে না, গুডস বেড়ে যাবে। তাহলে দেখেন 7 নাম্বার এন্ট্রিতে আমার দোকানে গুডস বেড়ে গেছে, কত টাকার, 4,500 টাকার গুডস বেড়ে গেছে। গুডসটা কি আমার, গুডসটা হচ্ছে আমার অ্যাসেট। ঠিক আছে, অ্যাসেট সাইডে বসবে গুডস, যেটা বেড়ে গেছে 4,500 টাকার। আচ্ছা, আমার একটু ঠান্ডা লেগে আছে, এই জন্য কণ্ঠটা একটু বসে গেছে গরমের কারণে, আপনাদের বুঝতে অসুবিধা হলে একটু বলেন। আমি কি একটু বলতে পারি মানে কি দেখে পড়ানো হচ্ছে? আমি তো নতুন, আজকে ফার্স্ট ক্লাস, মানে ম্যাথটা কোন বই থেকে পড়ানো হচ্ছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শিলু আপু আমি বলি, আমি একটা পিডিএফ আপনাকে দিব, ক্লাসটা শেষ হয়ে যাক, আমি আপনাকে একটা পিডিএফ দিব, জাস্ট আপনি এটা প্রিন্ট করে নিয়েন। এটা একটা ইন্ডিয়ান বুক, ঠিক আছে, জি, আমাদের সিএরি বুক। জাস্ট জি। 200-250 টাকা খরচ হবে, আপনি একটু প্রিন্ট করে বাধাই করে নিয়েন। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমাকে একটু টাইম দিয়ে দিন। জি জি অবশ্যই। আচ্ছা, তাহলে দেখেন আমাদের কত নম্বর এন্ট্রিতে ছিলাম, 7 নম্বর এন্ট্রি, 7 তারিখের এন্ট্রিতে, যে আমার গুডস বেড়ে গেছে। কেন বেড়ে গেছে, কারণ আমি বাকিতে ক্রয় করেছি, তাহলে আমার দোকানে গুডস বেড়ে গেছে কত টাকার, 4,500 টাকার। আচ্ছা, এখন 4,500 টাকার গুডস যে আমি কিনলাম, আমি কি টাকা দিয়েছি, টাকা দেইনি, বাকিতে কিনেছি। তো বাকিতে কিনলে কি হয়, আমার লাইবিলিটি বেড়ে যায়। এই যে লাইবিলিটি দেখছেন, লাইবিলিটির নিচে একটা ঘর হবে অ্যাকাউন্টস পেয়েবল, কার কাছ থেকে কিনেছি তার নাম থাকবে, সেটা হলো মোহন। মানে মোহনের কাছ থেকে আমি বাকিতে কিনেছি, যে এটা ফিউচারে একদিন না একদিন আমাকে পে করতে হবে, এই জন্য এটাকে পেয়েবল বলে, অ্যাকাউন্টস পেয়েবল বলে। ঠিক আছে, পেয়েবল মানে ভবিষ্যতে আমাকে পে করতে হবে। তাহলে বাকিতে 4,500 টাকার মাল কিনেছি আমি মোহনের কাছে, এই জন্য আমার লাইবিলিটি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য এটা লাইবিলিটির নিচে চলে যাবে, অ্যাকাউন্টস পেয়েবল মোহন। আচ্ছা, তাহলে তাহলে আপনারা দেখেন এই যে 7 তারিখের এন্ট্রিটা, এখানে কি হচ্ছে, অ্যাসেট সাইডে গুডস বেড়ে গেছে। অ্যাসেট সাইডে গুডস বেড়ে যাওয়ার কারণে অ্যাসেট বেড়ে গেলে কি হয়, ডেবিট হয়। অ্যাসেট বেড়ে গেছে এই জন্য হয়েছে ডেবিট। আর এখানে লাইবিলিটি সাইডে লাইবিলিটি আমার বেড়ে গেছে,
4,500 টাকা। আগে আমার কোনো দেনা ছিল না, এই বাকি কেনার পর আমার দেনা হয়ে গেছে 4,500 টাকা। এটা আমাকে একদিন না একদিন দিতে হবে, ঠিক আছে? আমার এই দেনা বেড়ে যাওয়ার কারণে, এই লাইবিলিটিস বেড়ে যাওয়ার কারণে, লাইবিলিটিস বেড়ে গেলে কি হয় দেখেন তো, আমরা একটু দেখি। যদি লাইবিলিটিস বা অনার সিকিউরিটি বেড়ে যায় তাহলে হয় ক্রেডিট, ঠিক আছে? তাহলে দেখেন, এই যে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল মহান 4,500 টাকা ইনক্রিজ হলো, বেড়ে গেল, এই কারণে এটা হচ্ছে আমার ক্রেডিট, কারণ এটা আমার লাইবিলিটি। লাইবিলিটি বেড়ে গেলে ক্রেডিট হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের গেল 7 নম্বর এন্ট্রি। তাহলে আমাদের জার্নাল এন্ট্রি কি হওয়ার কথা 7 নম্বরে? গুডস অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাকাউন্টস পেয়েবল মহান ক্রেডিট। বাট গুডস এর ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, আগেও বলেছি, কখনো গুডস কথাটা ডিরেক্টলি লেখা যায় না। কি কারণে গুডস বেড়ে গেল সেই কারণটা আমাদেরকে লিখতে হয়, ঠিক আছে? তো গুডসটা যে 4,500 টাকার আমার কাছে বেড়ে গেল, কি কারণে বাড়লো? কারণ আমি বাকিতে পারচেস করেছি, এই জন্য আমি লিখবো পারচেস, ঠিক আছে? তাহলে আমার জার্নাল এন্ট্রি কি হবে? পারচেস অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল মোহন অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা 7 তারিখের পরে 12 তারিখের এন্ট্রিতে চলে যাব। 12 তারিখের এন্ট্রিটা আমরা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, দেখেন কি বলছে। 12 তারিখের এন্ট্রিতে বলছে সোল্ড গুডস টু সোহান ওয়ান ক্রেডিট ওর্থ 2,000। ওর্থ মানে হচ্ছে মূল্য। সোহানের কাছে বাকিতে আমি মাল বিক্রি করেছি যার দাম 2,000 টাকা, ঠিক আছে? এবার আমি বিক্রি করেছি, ঠিক আছে? 12 তারিখে দেখেন, আমি যখন বিক্রি করব তখন কি হবে? আমার গুডস কমে যাবে। আমার গুডস কমে গেছে কত টাকার? 2,000 টাকার। গুডস হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট যদি কমে যায় তাহলে হয় ক্রেডিট, ক্রেডিট হয়ে গেল। আচ্ছা, আমি যে বাকিতে বিক্রি করলাম বিনিময়ে কি টাকা পেয়েছি? পাইনি। তাহলে ভবিষ্যতে টাকা পাবো, আমি তার নামটা খাতায় লিখে রাখলাম, কি নাম? সোহান। তাহলে এটা আমার অ্যাসেট, কারণ ফিউচারে আমি তার কাছে টাকা পাবো। ফিউচারে কোনো বেনিফিট পেলে সেটাকে বলা হয় অ্যাসেট, ঠিক আছে? তো ফিউচারে আমি তার কাছে 2,000 টাকা পাবো, এটা আমার একটা বেনিফিট, এই জন্য এটা আমার অ্যাসেট। তো যখন আমি বাকি কারো কাছে বেচবো, সেই টাকাটা একদিন না একদিন আমি রিসিভ করব, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় অ্যাকাউন্ট রিসিভেবল। আমি বাকি বেচেছি, ভবিষ্যতে একদিন না একদিন আমি তার কাছে টাকাটা পাবো, এই জন্য এটাকে বলা হয় অ্যাকাউন্ট রিসিভেবল, এবং যার কাছে বিক্রি করা হয় তার নামটা লেখা হয়। তাহলে আমরা এটা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করব? অ্যাকাউন্ট রিসিভেবল সোহান, ঠিক আছে? এটা আমার অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেছে, তাহলে অ্যাসেট বেড়ে গেলে কি হয়? ডেবিট, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের জার্নাল এন্ট্রিটা কি হওয়ার কথা ছিল? অ্যাকাউন্ট রিসিভেবল সোহান ডেবিট টু গুডস অ্যাকাউন্ট ক্রেডিট। কিন্তু যেহেতু আমরা গুডস কথাটা ডাইরেক্টলি লিখতে পারি না, কি কারণে গুডস কমে গেল সেই কারণটা আমরা লিখবো। কি কারণে গুডস কমে গেছে? কারণ আমি সেলস করেছি, ঠিক আছে? তাহলে আমার জার্নাল এন্ট্রি ফাইনালি কি দাঁড়ালো? অ্যাকাউন্ট রিসিভেবল সোহান ডেবিট টু সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট। paid wages announced charge তাহলে paid ক্যাশ কমছে ক্যাপিটাল কমছে লারিফাকে একটু খাওয়াই দেন তো। ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট আচ্ছা, এখন আমরা ছিলাম 12 নম্বর এন্ট্রিতে, 12 তারিখের এন্ট্রিতে। এখন আমরা চলে যাব 16 তারিখের এন্ট্রিতে। দেখেন কি বলছে। আচ্ছা, নতুন যে আপু আছেন ওনার জন্য আমি এই কোশ্চিনের ছবিটাও দিয়ে দিব, হ্যাঁ? আর রাত্রে পিডিএফ দিয়ে দিব, আপনি প্রিন্ট করে নিন কালকে একটু কষ্ট করে। হ্যাঁ আচ্ছা, স্যার। জি, 16 তারিখে দেখেন কি বলছে। বলছে পেড ওয়েজেস অ্যামাউন্ট 4,000, 4,000 টাকার মজুরি পরিশোধ করেছি, ঠিক আছে? আচ্ছা, 16 তারিখে তাহলে এটা কি হবে দেখেন। মজুরি পরিশোধ করলে, ওয়েজেস পরিশোধ করলে এটা কি? এটা হচ্ছে আমার একটা এক্সপেন্স, ওয়েজেস এক্সপেন্স বলে। তাহলে কি হবে? ক্যাশও কমে যায়, ক্যাপিটালও কমে যায়। কারণ যে কোনো এক্সপেন্স হলে আমরা ইকুয়েশন যারা পড়েছি তারা কি জানি, এখানে একজন বাদ দিয়ে বাকি সবাই আপনারা ইকুয়েশন পড়েছেন। দেখেন, যখন কোনো এক্সপেন্স হয় তখন ক্যাশও কমে যায়, ক্যাপিটালও কমে যায়। তাহলে ওয়েজেস এক্সপেন্স হয়েছে 4,000 টাকা, ক্যাশও কমে যাবে 4,000, ক্যাপিটালও কমে যাবে 4,000। এটা হলো আমাদের ইকুয়েশন। হওয়ার পর এখন আমরা জার্নাল এন্ট্রিজ করব। কিভাবে করব? ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট যদি কমে যায়, অ্যাসেট যদি কমে যায় তাহলে কি হয়? ক্রেডিট।
আর অ্যাসেট কমে গেলে হলো ক্রেডিট, আর ক্যাপিটাল যদি কমে যায় তাহলে হয় ডেবিট। তাহলে আমি ডেবিট ক্রেডিট লিখলাম, লিখার পর এখন আমার জার্নাল এন্ট্রি কি হওয়ার কথা? আমার জার্নাল এন্ট্রি হওয়ার কথা ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, কিন্তু ক্যাপিটাল কথাটা আমরা এইভাবে লিখতে পারি না। কি কারণে ক্যাপিটাল কমে গেল সেই কারণটা আমাকে লিখতে হবে, কারণ জার্নাল এন্ট্রিতে সবসময় কারণ দর্শাতে হয়, কারণকে প্রিফারেন্স দেওয়া হয়, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল 4,000 টাকা যে আমার কমে গেল, কি কারণে কমে গেল? কারণ আমি ওয়েজেস এক্সপেন্স করেছি, আমি মজুরি দিয়েছি, লেবারদের মজুরি দিয়েছি, এই জন্য আমার সাপোজ ধরেন আমার 1,00,000 টাকা ক্যাপিটাল ছিল, আমি 4,000 টাকা দিয়ে দিয়েছি, তাহলে কমে আমার কত হলো? 96,000। মানে ক্যাপিটাল আমার কমে গেল। যে কোনো এক্সপেন্স হলে ক্যাশও কমে যায়, ক্যাপিটালও কমে যায়, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে দেখেন ইকুয়েশন কি ছিল। ইকুয়েশন ছিল ক্যাশ কমে যাবে 4,000, ক্যাপিটাল কমে যাবে 4,000। আচ্ছা, এখন যখন আমরা জার্নাল করব তখন আমরা কি করব? ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট, ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট যদি কমে যায় হবে ক্রেডিট। আর ক্যাপিটাল হচ্ছে আমার লাইবিলিটির সাইডে থাকে, ক্যাপিটাল যদি কমে যায় তাহলে হবে ডেবিট। আচ্ছা, তাহলে আমার জার্নাল এন্ট্রি কি হওয়ার কথা? ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, কিন্তু আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টটা এভাবে লিখতে পারি না। এখানে সেই কারণটা লিখতে হবে যেই কারণে ক্যাপিটাল কমে গেছে। তাহলে কারণটা কি? কারণ আমি ওয়েজেস এক্সপেন্স করেছি, তাহলে এখানে আমরা লিখবো ওয়েজেস এক্সপেন্স। তাহলে ফাইনালি জার্নাল এন্ট্রিজ যে কি দাঁড়ালো? ওয়েজেস এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আচ্ছা, এটা গেল 16 তারিখের এন্ট্রি। এবার সিমিলার আরেকটা এন্ট্রি আছে, সেটা 17 তারিখের, সেটা আমি একটু বলি। 17 তারিখে বলছে, আচ্ছা কোথায় চলে গেছি আমি, 12, 16, আচ্ছা 17 তারিখে বলছে পেড স্যালারিজ ₹2,500, মানে স্যালারি দেওয়া হয়েছে 2,500 টাকা। আচ্ছা, ধরেন আমার মাস শেষ হয়েছে, আমি কি শুধু লেবারের ওয়েজেস দিলে হবে? আমাকে তো স্যালারিও দিতে হবে, তাই না? তো কোম্পানির স্যালারি এক্সপেন্স হয়েছে 2,500 টাকা। 2,500 টাকা যদি স্যালারি এক্সপেন্স হয়, সবার আগে আমরা কি করব? সবার আগে আমরা ইকুয়েশনটা করব। ইকুয়েশনটা কি হবে? আমার ক্যাশও কমে যাবে 2,500 টাকা, আমার ক্যাপিটালও কমে যাবে 2,500 টাকা। এটা আমার ইকুয়েশন হলো। হওয়ার পরে এখন আমি কি করব? এটাকে জার্নালে নিয়ে যাব। জার্নাল কিভাবে করব? ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট 2,500 টাকা কমে গেছে, এই যে ডিক্রিজ হয়েছে, নিচের দিকে তীর দেখেন, ডিক্রিজ হয়েছে কত টাকা? 2,500 টাকা। ক্যাশ অ্যাসেট, অ্যাসেট যদি কমে যায় তাহলে হয় ক্রেডিট, বসাই দিলাম ক্রেডিট। আচ্ছা, ক্যাপিটাল কমে গেলে হয় ডেবিট, এই যে ক্যাপিটাল কমে গেছে, করে দিয়েছি ডেবিট। তাহলে আমার জার্নাল এন্ট্রিজ কি হওয়ার কথা? আমার জার্নাল এন্ট্রিজ হওয়ার কথা ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, কিন্তু আমরা একটা জিনিস জানি যে সরাসরি ক্যাপিটাল এইভাবে লেখা যায় না। কি কারণে ক্যাপিটাল কমে গেছে সেই কারণটা আমাকে লিখতে হবে। তো এখানে যে 2,500 টাকা ক্যাপিটাল থেকে কমে গেছে, কেন কমে গেছে? কারণ আমি স্যালারি বাবদ এক্সপেন্স করেছি, স্যালারি দিয়েছি, ঠিক আছে? এই জন্য আমরা কারণটা লিখবো স্যালারি এক্সপেন্স, ঠিক আছে? তাহলে আমাদের জার্নাল এন্ট্রিজ কি দাঁড়াবে? আমাদের জার্নাল এন্ট্রিজ যে দাঁড়াবে স্যালারি এক্সপেন্স ডেবিট টু ক্যাশ ক্রেডিট, ঠিক আছে? এটা গেল 17 তারিখের এন্ট্রি। এরপরে আমরা পরের এন্ট্রিতে যাব। পরের এন্ট্রি বলতে দেখেন এখানে 20 তারিখের এন্ট্রি আছে, সরি 22 তারিখের এন্ট্রি আছে, ঠিক আছে? সেই এন্ট্রিটাতে আমরা যাব। কি হচ্ছে দেখেন, 22 তারিখের এন্ট্রিতে বলছে রিসিভড কমিশন ₹2,000, মানে আমরা রুপিস ধরবো না, আমরা যেহেতু বাংলাদেশের মানুষ টাকা ধরবো। 2,000 টাকা কমিশন রিসিভ করা হয়েছে, হ্যাঁ? তো 2,000 টাকা যদি কমিশন রিসিভ করা হয়, আপনাকে 2,000 টাকা কেউ কখন দিবে? যখন সেটা আপনার ইনকাম হবে, তাই না? আপনি যদি পে করেন তাহলে সেটা হচ্ছে আপনার এক্সপেন্স, আর আপনি রিসিভ করছেন তার মানে এটা আপনার ইনকাম। সাপোজ ধরেন আমি আপনাদেরকে পড়াচ্ছি, আপনাদের কাছ থেকে আমি একটা ইনকাম করছি, ঠিক আছে? ফিস ইনকাম। তো ইনকাম করলে আমি রিসিভ করছি, আপনারা পাঠাচ্ছেন, তাই না? তো যে রিসিভ করে তার ইনকাম হয়, আর যে পে করে তার এক্সপেন্স হয়, ঠিক আছে? তো দেখেন এখানে 2,000 টাকা রিসিভ করেছে, তাহলে রিসিভ করলে আমাদেরকে আগে দেখতে হবে যে সেটার ইকুয়েশন কি হতে পারে। হ্যাঁ, ইকুয়েশন হবে ক্যাশ 2,000 বেড়ে যাবে, এখানে দেখেন ক্যাশ 2,000 বেড়ে যাবে, আর এদিকে দেখেন ক্যাপিটালও 2,000 বেড়ে যাবে, ঠিক আছে?
আগে ধরেন আমার কাছে 1,00,000 টাকা ছিল, এই 2,000 পেয়ে আমার 1,02,000 টাকা হয়ে গেল, তার মানে ক্যাপিটাল বেড়ে গেল। আচ্ছা, তো ক্যাশও বেড়ে গেল, ক্যাপিটালও বেড়ে গেল। কেন? কারণ এটা আমার ইনকাম। ইনকাম হলে ক্যাশও বাড়ে, ক্যাপিটালও বাড়ে। আবার যদি এক্সপেন্স হয় তাহলে কি হয়? ক্যাশও কমে, ক্যাপিটালও কমে, মানে বিপরীত একটা জিনিস। হ্যাঁ, এক্সপেন্স হলে ক্যাশও কমে, ক্যাপিটালও কমে। ইনকাম হলে ক্যাশও বাড়ে, ক্যাপিটালও বাড়ে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই ইকুয়েশনটাকে আমরা জার্নালে নিয়ে যাব। জার্নালে নিলে আমাদেরকে কি করতে হবে? ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট যদি বেড়ে যায় হয় ডেবিট, তাহলে ক্যাশ বেড়ে গেছে 2,000 টাকা, এই জন্য ক্যাশটা ডেবিট। আচ্ছা, এখন আমরা চলে যাব ক্যাপিটালে বা অনার্স ইকুইটিতে, একই কথা। আচ্ছা, অনার্স ইকুইটি যদি বেড়ে যায় তাহলে কি হয়? ক্রেডিট। তার মানে এখানে 2,000 টাকা বেড়ে গেছে, এই জন্য এটা হলো ক্রেডিট। তাহলে আমার জার্নাল এন্ট্রি কি হওয়ার কথা? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। কিন্তু আমরা জানি ক্যাপিটাল কথাটা এভাবে লেখা যায় না। তাহলে কি করতে হবে? কি কারণে আমাদের ক্যাপিটাল বেড়ে গেছে? এই যে দেখেন ইনক্রিজ হয়েছে, কি কারণে আমার ক্যাপিটালটা ইনক্রিজ হয়েছে সেই কারণটা আমাকে লিখতে হবে। কারণটা হচ্ছে কমিশন ইনকাম। ঠিক আছে, কমিশন ইনকাম। আচ্ছা, তাহলে আমার জার্নাল এন্ট্রিজ কি দাঁড়ালো? আমার জার্নাল এন্ট্রিজ দাঁড়ালো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, কমিশন ইনকাম অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, এটা হলো 22 নম্বর এন্ট্রি। আচ্ছা, এরপরে জানুয়ারি 25-এ একটা এন্ট্রি আছে, দেখেন বলছে গুডস রিটার্ন বাই সোহান ওর 1,500। সোহানের কাছে আমি মাল বিক্রি করেছিলাম বাকি, সেখান থেকে 1,500 টাকার মাল সোহান আমাকে ফেরত দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সেই আগের জায়গায় ফিরে যাব যেখানে সোহানের কেসটা আছে। আচ্ছা, এই যে দেখেন, আমরা যদি দেখি 12 তারিখে সোহানের কাছে আমি বিক্রি করেছিলাম বাকিতে 2,000 টাকার মাল। 2,000 টাকা আমি তার কাছে পেতাম। হ্যাঁ, 2,000 টাকার মাল বেচেছিলাম অ্যাকাউন্ট রিসিভেবল, যেটা বাকিতে বেচেছিলাম। আজকের দিনে সোহান কি করেছে? সেই 2,000-এর মধ্যে আমাকে 1,500 টাকার মাল সে ফেরত দিয়ে দিয়েছে। ঠিক আছে, 1,500 টাকার মাল সে ফেরত দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে কি হবে? আমি যখন আমাকে সে এটা কি করেছে? সেলস রিটার্ন করেছে। আমি আগে সেলস করেছিলাম, এই সেলসটাকে সে রিটার্ন করেছে। আচ্ছা, সেলস, আচ্ছা সময়ও কমে যাচ্ছে, এটা আমাদেরকে শেষ করতেই হবে। আচ্ছা দেখেন, আচ্ছা এখন দেখেন আমাকে, তাহলে কি হয়েছে? সে যে মাল ফেরত দিয়েছে, দেওয়াতে আমার ঘরে গুডস বেড়ে গেছে না? গুডস বেড়ে গেছে, এটা হলো ইকুয়েশন, গুডস বেড়ে গেছে। আর এদিকে তার নামে যে আমি লিখে রেখেছিলাম যে 2,000 টাকা পাই, সেখান থেকে 1,500 টাকা আমি কমাই দিব, কারণ 1,500 টাকার মাল সে আমাকে ফেরত দিয়ে দিয়েছে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল সোহান ডিক্রিজ হবে 1,500 টাকা। ঠিক আছে, একটা হলো আমার গুডস বেড়ে গেছে ফেরত দেওয়াতে, আর একটা তার নামে যে গুডস আমি লিখে রেখেছিলাম 2,000 টাকা পাই, সেটা আমি 1,500 টাকা কেটে দিব, যে 1,500 টাকা বাদ হয়ে গেছে, কারণ 1,500 টাকার মাল সে আমাকে ফেরত দিয়ে দিয়েছে। এটা হলো আমার ইকুয়েশন। ঠিক আছে, এখন এটাতে আমি জার্নাল করব। জার্নাল করলে কি করতে হবে? দেখেন, গুডস হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেলে হয় ডেবিট, তাহলে এখানে ডেবিট করে দিব, গুডস হবে ডেবিট। আর অ্যাকাউন্ট রিসিভেবল সোহান, এটাও আমার অ্যাসেট, কারণ ফিউচারে আমি তার কাছ থেকে টাকা পেতাম। ঠিক আছে, তো অ্যাসেট কমে গেলে কি হয়? অ্যাসেট কমে গেলে হয় ক্রেডিট, তাহলে এটাকে ক্রেডিট করে দিলাম। তাহলে আমার জার্নাল এন্ট্রিজ কি হওয়ার কথা? আমার জার্নাল এন্ট্রিজ হওয়ার কথা যে গুডস অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাকাউন্ট রিসিভেবল সোহান অ্যাকাউন্ট ক্রেডিট। কিন্তু আমরা জানি যে গুডস কথাটা সরাসরি লেখা যায় না, তাহলে এখানে গুডস এর পরিবর্তে কি কারণে গুডস বেড়ে গেল সেই কারণটা আমাকে লিখতে হবে। সেই কারণটা হচ্ছে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স। সেই কারণটা হচ্ছে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স। তাহলে আমার জার্নাল এন্ট্রি ফাইনালি দাঁড়ালো কি? সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল সোহান অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, এইটা হলো আমার জার্নাল এন্ট্রি। এটা গেল 25 তারিখের। এরপরে আমরা চলে যাব 28 তারিখে। দেখেন 28 তারিখে কি বলছে, এখন মনোযোগ দিয়ে দেখেন। বলছে রিটার্ন গুডস টু মোহান 1,000 টাকা। মোহানের কাছ থেকে আমি বাকি মাল কিনে নিয়ে আসছিলাম, এখন মোহানের কাছে আমি 1,000 টাকার মাল ফেরত দিয়ে দিব। আচ্ছা, মাল যদি ফেরত দিয়ে দিই তাহলে আমার ঘরে মাল কমে যাবে না? তাহলে আমার ঘরে গুডস কমে গেল কত টাকা? 1,000 টাকা। আর আমার দায় ছিল মোহানের কাছে অনেক টাকা, তার মধ্যে 1,000 টাকা আমার দায় কমে যাবে, কারণ 1,000 টাকার মাল আমি তাকে ফেরত দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে আমার জার্নাল এন্ট্রি কি হওয়ার কথা? গুডস হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট কমে গেলে হয় ক্রেডিট।
আর অ্যাকাউন্টস পেয়েবল মোহন এটা আমার লাইবিলিটি, লাইবিলিটি কমে গেলে হয় ডেবিট। ঠিক আছে, তাহলে এখানে আমার হওয়ার কথা গুডস, আচ্ছা অ্যাকাউন্টস পেয়েবল মোহন ডেবিট আর গুডস অ্যাকাউন্ট ক্রেডিট, কিন্তু গুডস সরাসরি লেখা যায় না। কি কারণে গুডস কমে গেল সেই কারণটা লিখতে হয়, সেই কারণটা হচ্ছে পারচেস রিটার্ন এন্ড অ্যালাউন্স। ঠিক আছে, সেই কারণটা কি, সেই কারণটা হচ্ছে পারচেস রিটার্ন এন্ড অ্যালাউন্স। তাহলে আমার এন্ট্রি হলো ফাইনালি অ্যাকাউন্টস পেয়েবল মোহন ডেবিট আর পারচেস রিটার্ন এন্ড অ্যালাউন্স ক্রেডিট। এটা হলো 28 তারিখের এন্ট্রি। এবার 28 তারিখের পরে আমরা চলে যাব 30 তারিখে। 30 তারিখে কি বলছে দেখেন, আর দুইটা এন্ট্রি আছে, আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে, সময় শেষের পথে। আচ্ছা, 30 তারিখে বলছে ক্যাশ রিসিভড ফ্রম সোহান 1200, 1200 টাকা সোহানের কাছ থেকে আমি ক্যাশ রিসিভ করেছি, মানে আমি তার কাছে টাকা পেতাম, আজকে সে আমাকে 1200 টাকা ফেরত দিয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হবে, তাহলে আমি ক্যাশ আমার বেড়ে গেছে 1200 টাকা, আর অ্যাকাউন্টস রিসিভেবল সোহান কমে যাবে 1200 টাকা, তার নামে যে টাকা লিখে রেখেছিলাম সেখান থেকে 1200 টাকা আমি বিয়োগ করে দিব। ঠিক আছে, তাহলে আমার ক্যাশ হলো অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেলে হয় ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল সোহান এটাও আমার অ্যাসেট, এটা কমে গেলে হয় ক্রেডিট। ঠিক আছে, তাহলে আমার জার্নাল এন্ট্রিজ কি দাঁড়ালো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল সোহান ক্রেডিট। এটা হলো 30 তারিখের এন্ট্রি। এইবার আমরা লাস্ট এন্ট্রিতে যাব, সেটা হচ্ছে 31 তারিখের এন্ট্রি। ঠিক আছে, লাস্ট এন্ট্রি এখানে কি বলছে, পারচেসড ফার্নিচার ফ্রম দীপক ওয়ার্থ 5000, দীপকের কাছ থেকে বাকিতে 5000 টাকার ফার্নিচার কিনা হয়েছে, দীপকের কাছ থেকে বাকিতে ফার্নিচার কিনা হয়েছে যার দাম 5000 টাকা। তাহলে প্রথম কথা, আমি নগদে কিনি আর বাকিতে কিনি, ফার্নিচার আমার কাছে বেড়েছে, তাহলে ফার্নিচার ইনক্রিজ হয়েছে 5000 টাকা। যেহেতু বাকিতে কিনেছি এই জন্য আমার লাইবিলিটি ক্রিয়েট হয়েছে, লাইবিলিটি বেড়ে গেছে, অ্যাকাউন্টস পেয়েবল দীপক ইনক্রিজ 5000 টাকা। তার মানে কি, একদিন না একদিন দীপককে আমার 5000 টাকা পে করতে হবে, এটা আমার লাইবিলিটি। তাহলে দেখেন, এবার জার্নালে যাই, যদি ফার্নিচার হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেলে হয় ডেবিট, ভাইয়া আর পারচেস অ্যাকাউন্টস, পারচেস ফার্নিচার ফ্রম দীপক, এখানে অন অ্যাকাউন্ট তো লেখা নাই, তাহলে এটা বাকিতে কিভাবে না বুঝলাম? আচ্ছা আমি বলি, যখন কোনো নাম দেওয়া থাকবে এবং ক্যাশ উল্লেখ করা থাকবে না, হ্যাঁ, নাম দেওয়া আছে কিন্তু ক্যাশ উল্লেখ করা নাই, তখন আমাদেরকে এটা বুঝতে হবে যে এটা বাকিতে ক্রয় করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে, জি ওকে। ক্যাশ তখনই হবে যখন উল্লেখ করে দিবে যে এটা ক্যাশ। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা জি, জি, এরকম কিছু এন্ট্রি এখানেই পাবেন, আপনারা প্র্যাকটিস করলে অটোমেটিক এটা হয়ে যাবে। তাহলে দেখেন, ফার্নিচার হলো আমার অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেলে ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল দীপক এটা আমার লাইবিলিটি, লাইবিলিটি বেড়ে গেলে ক্রেডিট। এই যে আমাদের সবগুলা ইকুয়েশন থেকে জার্নাল করা হয়ে গেল, এটা আমরা ওয়ার্কিং করলাম। এখন আসলে জার্নালটা আমরা খাতায় কিভাবে প্রেজেন্টেশন করব, এই যে এইভাবে করব। দেখেন কি কি থাকবে আপনারা একটু বুঝে নেন। প্রথমে থাকবে ডেট, তারপরে থাকবে পার্টিকুলার্স, ডেট থাকবে, পার্টিকুলার্স থাকবে, তারপরে থাকবে এল এফ, এল এফ মানে লেজার ফোলিও, এটা জাস্ট এখন আর সেরকম ইউজ হয় না, এভাবে আপনারা করে দিবেন। বা জে এফ থাকতে পারে, মানে হচ্ছে জার্নাল ফোলিও। তারপরে একটা ঘর হবে ডেবিট, একটা ঘর হবে ক্রেডিট। ঠিক আছে, তাহলে 5টা মোট ঘর, ডেট, পার্টিকুলার্স, এল এফ, ডেবিট, ক্রেডিট। দিয়ে আমরা প্রথমে ডেট লিখবো, ডেবিট ক্রেডিট নাম লিখবো, দিয়ে অ্যামাউন্ট লিখবো, এইভাবে করে প্রত্যেকটা এন্ট্রি আমরা করে নিব। ঠিক আছে, এই পুরো ইয়াটার আমি আপনাদেরকে ছবি দিয়ে দিব, কোশ্চিনেরও ছবি দিয়ে দিচ্ছি, দু একজনের কাছে পিডিএফ নাই, তাহলে এটা আপনারা একটু দেখেন। এখন হাফ টাইম হয়ে যাবে, হয়ে গেলে ঠিক 10 মিনিটের মধ্যে আমি আবার ফিরে আসব, ফিরে এসে আবার দু একটা কোশ্চিন আলোচনা করব আপনাদের বেটার ক্ল্যারিটির জন্য। তারপরে আপনারা বাড়িতে করবেন, করার পর যেখানে যেখানে প্রবলেম হবে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করলে আমি সেটা অ্যান্সার করে দিব। এইভাবে আমরা ঠিক 3 দিন পড়বো জার্নাল এন্ট্রিজ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তারপরে আমরা ধাপে ধাপে আগাবো। ঠিক আছে, জার্নাল এন্ট্রিজ যদি কারো প্রবলেম থাকে, অ্যাকচুয়ালি সে কখনোই ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিং এ কখনোই ভালো করতে পারবে না, কারণ এটা হচ্ছে ইংরেজি এবিসিডি ওয়ার্ডের মতো। ঠিক আছে, এবিসিডি কেউ না পারলে যেমন ওয়ার্ড পারে না, ওয়ার্ড না পারলে সেন্টেন্স পারে না, হ্যাঁ, ঠিক সেরকম অ্যাকাউন্টিং এর এবিসিডি হচ্ছে এই জার্নাল এন্ট্রিজ। এই জার্নাল এন্ট্রিজ আপনাকে খুব স্ট্রং ভাবে শিখতে হবে, এটা যার যত স্ট্রং সে তত উপরে যাবে। ঠিক আছে, তো আমি যে ক্লাসটা আলোচনা করলাম, এখানে অনেকগুলো এন্ট্রিজ আলোচনা করলাম, আপনারা
যারা পুরাতন আছেন তারা তো আছেনই, যারা নতুন আছেন তারাও আমাকে একটু বলেন যে কারো কোথাও কোনো প্রবলেম আছে। আচ্ছা মাইশা আপু বলেন তো আপনার কোনো প্রবলেম আছে এখানে? আচ্ছা ওনাকে পাওয়া যাচ্ছে না। শিউলি আপু যিনি নতুন আছেন তিনি একটু বলেন তো। তো বুঝেছি, মানে আচ্ছা আচ্ছা আপাতত কোনো প্রবলেম হয়নি আর কি। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আসলে কি এই আমি ভাইয়া তো আমি একটা, জি নতুন, আমি মানে এখনো ধরতে পারতেছি না আপনি কোনটা করাচ্ছেন। মানে জার্নাল করাচ্ছেন এটা বুঝতেছি, বাট আমার কাছে তো কোনো কিছু নাই, আমি মানে জাস্ট দেখে আচ্ছা আচ্ছা যাচ্ছি আর আচ্ছা কি। ঠিক আছে ঠিক আছে, আমি রাত্রে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আর আপনার ইকুয়েশন নিয়ে প্রবলেম হলে আপনি পিডিএফ আমাকে করেন আমি, হোয়াটসঅ্যাপে, জি মানে নেক্সট ক্লাস থেকে আমি পিডিএফটা নামাই নিলে আমি তখন তো একটু ভালো করে জি বুঝতে জি পারবো আর জি কি। জি জি অবশ্যই। আর আমি যদি কোনো প্রবলেম হয় হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়েন, আমি সলিউশন করে দিব ইনশাল্লাহ। আর এখানে যারা বাকি যারা হুম। আছেন তারা একটু, এই যে তাসলিমা আপু একজন আছেন, একটু বলেন তো আসলে বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। মানে আমি জাস্ট এই জন্য বলছি, দেখেন আপনারা তো পে করে পড়ছেন তাই না? তো আপনারা যে পে করে পড়ছেন এটা আমার হালাল কখন হবে, যখন আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হব। এখন যদি এমন হয় যে কেউ বুঝতেও পাচ্ছেন না আবার সে আমাকে পেও করে দিয়েছেন, তাহলে কিন্তু আমি আপনার জন্য আল্লাহর কাছে দায়ী হয়ে যাব, এটা আমি চাই না। হ্যাঁ, এই সামান্য কয় টাকার ব্যাপার আমি কোনো এইটা চাই না। আপনাদের মানে যার যত প্রবলেম এইসব টপিক নিয়ে আমার সাথে শেয়ার করবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে আমার বেস্ট ইফোর্টটা দেওয়ার, ঠিক আছে? আসলে হয় কি, আমার সকাল 8:30 থেকে অফলাইন কোর্স শুরু হয়, সেই ধরেন যে 1টা পর্যন্ত চলে, আবার 3টা থেকে শুরু হয় সিএমএ লাইব্রেরিতে, রাত্রি প্রায় 8টা পর্যন্ত চলে। তারপরে বাসায় এসে এই যে আপনাদের ক্লাস নেই, এরপরে আবার আমার আরো কোর্স আছে সেটার ক্লাস নেই, রাত্রি 12টা বেজে যায় আমার ঘুমাতে ঘুমাতে। হ্যাঁ, তো এর মধ্যেই আপনাদের যার যা যেটাতে প্রবলেম থাকবে আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে রাখলে আমার ফ্রি টাইমে আমি সেটা অ্যান্সার করে দিব। হ্যাঁ, বা কল দিয়ে বুঝাই দিব ইনশাল্লাহ, এটা নিয়ে সমস্যা নাই। আসলে বিষয়টা হচ্ছে কি, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি যখন করে দিব তখন আপনাদের মনে হবে ও এইটা এটা তো পারি, কিন্তু আপনি যখন নিজে কোশ্চিন নিয়ে বসবেন, চেষ্টা করবেন, যখন পারবেন না তখন আসল মজাটা পাবেন যে আসলে কি হচ্ছে কেন হচ্ছে, তখন প্রকৃত শিক্ষাটা শিখতে পারবেন। তো এখানে 1 থেকে 12 সলভ এক্সাম্পল করা আছে, অ্যান্সারও দেওয়া আছে, আপনারা এগুলো আগে করে পরে মিলাবেন। হয়ে যাওয়ার পরে আবার 21টা জার্নাল এন্ট্রিজ আছে তার
বলো। দেখা যাক। ওকে, আপনি জানার প্রতিশ্রুতি মিশন নিয়ে চলে চেপে থাকুন। কি হলো? কিছু হয়নি, কিছু হয়নি। হ্যাঁ, হ্যাঁ।
ক্লাসে আসলে অনেক ভালো ক্লাস নেয়। ওকে, হ্যালো। আমার নেটওয়ার্ক জি ও জি 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 আমি আমি জব জি আচ্ছা জি ভাই আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো খবর। ঠিক আছে, আমরা শুরু করি। লেখা তো দেখা যাচ্ছে নাকি? লেখা দেখা যাচ্ছে না? হ্যাঁ ভাই আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা শুরু করি। হ্যাঁ হ্যাঁ কোশ্চিন দেখতে নাম্বার, পাচ্ছি ভাইয়া। আচ্ছা জি, ধন্যবাদ। কোশ্চিন নাম্বার 2 আজকে এখন আমরা আলোচনা করব। জাস্ট আমি 1 2 3 এগুলো আপনাদের ইয়ার জন্য একটু করাই দিচ্ছি। আপনারা এম, মানে এগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে নিজে থেকে, এই লজিক গুলো নিয়ে। যেটা যেটা আটকে যাবেন হোয়াটসঅ্যাপে আমাকে কোশ্চিন নাম্বার এবং কত তারিখের সেটা বলে দিলে আমি সেটা আপনাকে সলভ করে দিব, ঠিক আছে? এইভাবে করে আপনাকে আসলে আপনার ভিত্তিটা তৈরি করতে হবে। আমি যদি সারাদিনও সব করে দিই লাভ হবে না যদি আপনারা নিজে না বসেন। হ্যাঁ, তো যারা আসলে জব করেন এদের তো অনেক ব্যস্ত সময় যায়, তারা রাত্রেবেলা এই ক্লাসটা শেষ করে 1-1.5 ঘন্টা পড়ে নিবেন, এটা বলবো। এবং পরের দিনও পড়বেন, যেহেতু একদিন করে গ্যাপ থাকে, সকালে উঠে পড়বেন বা রাত্রে পড়বেন, যেভাবে আপনাদের আসলে টাইম হয়। আপনারা যদি ক্লাস করার পরে 3-4 ঘন্টা পার হয়ে যায় আর না পড়েন, সব ভুলে যাবেন, এগুলো কিছু মাথায় থাকবে না। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে কনসেপচুয়ালি করাচ্ছি, কোনো কিছু মনে রাখার প্রয়োজন নাই। জাস্ট আমরা অ্যাকাউন্টিং এ কনসেপ্ট ধরে ধরে আগাবো, ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে আর কারো কোনো সমস্যা থাকবে না, যে কোনো সময় আপনি এইসব করতে পারবেন। এগুলো আপনার ভিতর থেকে আসতে হবে। যেমন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার নাম কি, তো আমি তো এটা বলার জন্য আমাকে ভাবতে হয় না, তাই না? ঠিক ব্যাপারটা তেমনই হবে, অ্যাকাউন্টিং সাবজেক্টটাই তেমন। হয়তো আমরা ঠিক মতো বুঝতে পারি না, অথবা যারা আমাদের টিচার ভালো মতো বোঝাতে পারে না, এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো ঠিক আছে। কোশ্চিন নাম্বার 2 এর ফার্স্ট এন্ট্রি বলছে কি দেখেন, সোহান স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 45,000। 45,000 টাকা দিয়ে সোহান বিজনেস শুরু করেছে। তাহলে ইকুয়েশন কি হবে? ক্যাশ ইনক্রিজ হবে 45,000, আমার লেখাটা একটু ছোট ছোট, হ্যাঁ, আর ক্যাপিটাল ইনক্রিজ হবে 45,000। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন হবে, ক্যাশও বেড়ে যাবে, ক্যাপিটালও বেড়ে যাবে 45,000। আচ্ছা, এর আগে আমি একটু আলোচনা করে নিই, যারা নতুন তাদেরও কাজে দিবে, যারা পুরাতন তাদেরও কাজে দিবে। অ্যাসেট কাকে বলে? আমরা অ্যাকাউন্টিং এ অ্যাসেটকে অন্যভাবে ডিফাইন করব, সেটা হচ্ছে যা আমাকে ফিউচার বেনিফিট দিবে সেটাই আমার অ্যাসেট। সেটা টাকা হতে পারে, গুডস হতে পারে, কাউকে বাকি বিক্রি করেছি সে ফিউচারে টাকা দিবে সেটা হতে পারে, কোনো ডিপোজিট হতে পারে। মোট কথা ফিউচারে যেখান থেকে আমি বেনিফিট পাবো সেটাই হচ্ছে আমার অ্যাসেট, ফার্স্ট কথা, যা ফিউচার বেনিফিট দেয়। আচ্ছা, লাইবিলিটিস কাকে বলে? লাইবিলিটিস মানে হচ্ছে ফিউচারে আমাকে যেটা পে করতে হবে, আই হ্যাভ টু পে।
ফিউচারে আমাকে যেটা পরিশোধ করতে হবে, আজকে হয়তো বাকি খেয়েছি কোনো দোকানে, ফিউচারে সেই টাকা আমাকে পরিশোধ করতে হবে। বা আজকে হয়তো আমি বাকি কোথাও থেকে সার্ভিস নিয়েছি, ফিউচারে আমাকে সেই টাকা দিতে হবে। ঠিক আছে, এইরকম ব্যাপারটা। আজকে হয়তো আমি কারো কাছ থেকে ধার নিয়েছি, ফিউচারে টাকাটা আমাকে দিতে হবে। এইটা হচ্ছে আমার লাইবিলিটিস। ঠিক আছে। আচ্ছা, এর বাইরে আরেকটা জিনিস হচ্ছে অনার্স ইকুইটি। আচ্ছা, অনার্স ইকুইটির একটা প্রাচীন নাম আছে, সেটা হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটালকে ব্রিটিশরা বলতো ক্যাপিটাল, আমেরিকানরা এখন বলে অনার্স ইকুইটি। এটাকে সংক্ষেপে ইকুইটিও বলা হয়। এটার মানে কি? এটার মানে হচ্ছে বিজনেসম্যান বিজনেসে যে ইনভেস্টমেন্ট করে সেটাকে বলা হয় ক্যাপিটাল বা অনার্স ইকুইটি। ঠিক আছে, বিজনেসম্যানের বিজনেসে যে টাকা খাটে সেটাকে বলা হয় ক্যাপিটাল অথবা অনার্স ইকুইটি। এইটুকু কনসেপ্ট আপনাদের থাকতে হবে। আচ্ছা, অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, Recording in progress. প্রত্যেক দিনই রেকর্ডিং করছি, কোথায় যে হারিয়ে যাচ্ছে আমি আর খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তাহলে এই পর্যন্ত হলো। এখন আমরা ইকুয়েশনে যাব। বলছে 45,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে কি হবে? ক্যাশও বেড়ে যাবে 45,000, আবার দেখেন ক্যাপিটালও বেড়ে যাবে 45,000। এটা হচ্ছে আমার ইকুয়েশন। এখন এই ইকুয়েশন থেকে আমি জার্নাল এন্ট্রিতে যাব। কিভাবে যাব? ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেছে, তার মানে এটা ডেবিট, এটা ডেবিট। আচ্ছা, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 45,000। আর এখানে ক্যাপিটাল হচ্ছে আমার লাইবিলিটিস সাইডে, যেটা বেড়ে গেলে হয় ক্রেডিট, বেড়ে গেলে হয় ক্রেডিট। ক্যাপিটাল বেড়ে গেছে, তার মানে ক্যাপিটাল ক্রেডিট 45,000। তাহলে আমার জার্নাল এন্ট্রিজ কি দাঁড়ালো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। আচ্ছা, এই একটাই জায়গা যেখানে ক্যাপিটালের নাম শুধু ক্যাপিটাল থাকবে, বাকি সব জায়গায় ক্যাপিটাল কি কারণে বেড়েছে এবং কমেছে সেই কারণটা আমাদেরকে লিখতে হয়। ঠিক আছে। আচ্ছা, এটা গেল ক্যাশ আর ক্যাপিটালের ফার্স্ট এন্ট্রি। এবার সেকেন্ড এন্ট্রিতে আমরা যাব। সেকেন্ড এন্ট্রিতে বলছে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক 15,000, 15,000 টাকা ক্যাশ ব্যাংকে ডিপোজিট করেছি। আচ্ছা, এই ঘটনাটা সবাই কনফিউজ হয়ে যায়, আমি একটু খুলে বলি। আমরা যারা ব্যবসা করি, ধরেন আমার একটা দোকান আছে, দোকানে যখন আমার অনেক বিক্রি হয়, টাকা জমে, তখন অনেক বেশি টাকা হয়ে গেলে সেই টাকাটা আমরা আর ক্যাশে রাখি না। কেন রাখি না? চুরি হয়ে যেতে পারে, ডাকাতি হতে পারে, ক্ষতি হতে পারে। তখন আমরা সিকিউরড একটা জায়গায় টাকাটা নিয়ে যাই, দিয়ে জমা করে দিই, সেটা হচ্ছে ব্যাংক। তাহলে আমার ক্যাশ যদি আমি ব্যবসা থেকে নিয়ে ব্যাংকে জমা করি, তাহলে কি হবে? আমার ব্যবসায় ক্যাশ কমে যাবে আর আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আমার জমা থাকবে। ঠিক আছে, দুইটাই আমার অ্যাসেট, দুইটাই ক্যাশ। এই ক্যাশটা আমার কাছে জমা থাকে আর ওই ক্যাশটা ব্যাংকে জমা থাকে আমার অ্যাকাউন্টে। যে কোনো টাইম আমি সেই টাকাটা নিতে পারি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে ক্যাশ 15,000 টাকা যেহেতু আমি ডিপোজিট করেছি, কোথায় ডিপোজিট করেছি? ব্যাংকে। তাহলে ক্যাশ 15,000 আমার কাছ থেকে কমে গেল, আর এখানে ব্যাংক, আমার ব্যাংক অ্যাকাউন্ট 15,000 টাকা ইনক্রিজ হলো, বেড়ে গেল। ঠিক আছে। আচ্ছা, দুইটাই আমার অ্যাসেট। তো অ্যাসেট যদি বেড়ে যায় হয় ডেবিট, তাহলে দেখেন ক্যাশ, আর অ্যাসেট যদি কমে যায় হয় ক্রেডিট। তাহলে দেখেন ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট কমে গেছে, তাহলে এটা ক্রেডিট। আর ব্যাংক, ব্যাংক হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেছে, এই জন্য এটা হচ্ছে ডেবিট। ঠিক আছে। আর এই পাশে এটার কোনো এন্ট্রি নাই। ঠিক আছে, তাহলে একটা অ্যাসেট গেছে, বিনিময়ে আরেকটা অ্যাসেটে জমা হয়েছে, ক্যাশ থেকে কমে গেছে, বিনিময়ে ব্যাংকে বেড়ে গেছে। এটা হলো 2 নাম্বার এন্ট্রি। এবার আমরা 4 তারিখের এন্ট্রিতে যাব। 4 তারিখের এন্ট্রিতে কি বলছে দেখেন, মে 4 বলছে পারচেজ গুডস ওয়ার্থ 4,000 এন্ড পেড বাই চেক। 4,000 টাকার আমি গুডস কিনেছি এবং ব্যাংকের মানে চেকের মাধ্যমে পরিশোধ করেছি। আচ্ছা, চেক কথাটা যখনই আসে এটা ব্যাংকে রিপ্রেজেন্ট করে। চেক আমি পেলে আমার ব্যাংক বাড়বে, চেক আমি কাউকে পেমেন্ট করলে আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে। ঠিক আছে, তো বলছে 4,000 টাকার গুডস কিনা হয়েছে এবং পেমেন্টটা করা হয়েছে চেকের মাধ্যমে। আচ্ছা, তাহলে এখানে কি হবে? আমার গুডস 4,000 টাকার বেড়ে যাবে, যেহেতু আমি কিনে এনেছি। ঠিক আছে, 4,000 টাকার গুডস বেড়ে গেল, আর আমার যেহেতু চেককে পেমেন্ট করেছি, ব্যাংক থেকে 4,000 টাকা আমার কমে যাবে, কমে যাবে। আচ্ছা, তাহলে আমার জার্নাল এন্ট্রিজ কি হবে? আমরা জানি যে গুডস কথাটা কখনো লেখা যায় না, কি কারণে গুডস বেড়ে গেল সেটা লিখতে হবে। গুডস বেড়ে গেছে কারণ আমি পারচেস করেছি। তাহলে আমাদের জার্নাল এন্ট্রি কি হবে? পারচেস অ্যাকাউন্ট ডেবিট, আর এখানে হবে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে জার্নাল এন্ট্রি ফাইনালি কি হচ্ছে? পারচেস অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। এটা হচ্ছে 4 তারিখের এন্ট্রি। ঠিক আছে, আর এই পাশে কোনো কাজ নাই। ঠিক আছে, আমি
পারচেস করেছি, নগদে পারচেস করেছি, আমি ব্যাংকে চেক দিয়ে দিয়েছি, দিয়ে কিনে নিয়ে চলে এসেছি, শেষ। তাহলে কি হলো, আমার গুডস আমার ঘরে বেড়ে গেল, বিনিময়ে আমার ব্যাংক থেকে টাকা কমে গেল, শেষ। এটা হলো 4 তারিখের এন্ট্রি। এখন আমরা যাব নেক্সট এন্ট্রিতে, সেটা হচ্ছে মে 7, 7 তারিখের এন্ট্রি। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে পারচেসড অফিস ইকুইপমেন্ট অফ ₹2500। আচ্ছা, 2500 টাকার অফিস ইকুইপমেন্ট কিনা হয়েছে। আচ্ছা, অফিস ইকুইপমেন্ট এটা হচ্ছে আমার একটা অ্যাসেট, হ্যাঁ। আচ্ছা, 2500 টাকার যদি আমি অফিস ইকুইপমেন্ট কিনি, তার মানে ইকুইপমেন্ট আমার কাছে বেড়ে যাবে, এটা আমার একটা অ্যাসেট, অ্যাসেট বেড়ে যাবে কত টাকার, 2500 টাকার। বিনিময়ে আমার ক্যাশ কমে যাবে 2500 টাকা, কারণ আমি এই ইকুইপমেন্ট কিনেছি এই টাকা দিয়ে। তাহলে ক্যাশ কমে যাবে, ইকুইপমেন্ট বেড়ে যাবে কত টাকা, 2500 টাকা। এটা হলো আমার ইকুয়েশন। এখন ইকুয়েশনকে আমি জার্নালাইজ করব, কিভাবে করব দেখেন। ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট যদি কমে যায় হয় ক্রেডিট, তাহলে ক্যাশ কমে গেছে, এই জন্য এটা ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। আচ্ছা, ইকুইপমেন্ট এটা হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেলে হয় ডেবিট, তাহলে ইকুইপমেন্ট বেড়ে গেছে, তাহলে ইকুইপমেন্ট বেড়ে গেলে ডেবিট, কারণ এটা আমার অ্যাসেট। তাহলে আমার জার্নাল এন্ট্রি কি হচ্ছে, ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, এটা হলো 7 নম্বর এন্ট্রি। আচ্ছা, এবার আমরা যাব 8 তারিখের এন্ট্রিতে। 8 তারিখের এন্ট্রিতে বলছে সোল্ড গুডস ফর ক্যাশ ₹1200। আচ্ছা, গুডস বিক্রি করেছি 1200 টাকায়, 1200 টাকায় গুডস বিক্রি করেছি, ঠিক আছে। আচ্ছা, গুডস এর 3টা নাম হয়, আমরা কি জানি গুডস এর সেই 3টা নাম কি কি? আচ্ছা, গুডস এর 3টা নাম, গুডস মানে স্টক, গুডস মানে ইনভেন্টরি, ঠিক আছে। গুডস এর কয়টা নাম, 3টা নাম, গুডস মানে স্টক, গুডস মানে ইনভেন্টরি। আচ্ছা ঠিক আছে, আমি একটু লিখে দিই, আপনারা দেখে দেখে লিখে নেন, এটা আপনাদের জন্য বেটার হবে। আচ্ছা, গুডস, গুডস মানে হচ্ছে স্টক, মানে হচ্ছে ইনভেন্টরি, একই কথা, হ্যাঁ। আপনারা একটু খাতা কলম নিয়ে বসবেন, এই ছোট ছোট জিনিসগুলো একটু লিখে নিবেন, হ্যাঁ। অনেক আগে বলা হতো গুডস আর স্টক, এখন আমেরিকানরা এটাকে বলে ইনভেন্টরি। 3টা নামই প্রচলিত আছে, 3টাই আমাদের জানা থাকা লাগবে, হ্যাঁ। গুডস মানে স্টক, গুডস মানে ইনভেন্টরি, এই 3টা একই নাম, এক কথা শেষ, গুডস স্টক ইনভেন্টরি, ঠিক আছে। এগুলো আপনারা একটু নোট ডাউন করে নেবেন। আচ্ছা, এখন আমরা ছিলাম হলো 7 তারিখের এন্ট্রিতে, মনে হয় এবার 8 তারিখের এন্ট্রিতে যাব, সোল্ড গুডস ফর ক্যাশ 1200। আচ্ছা, 1200 টাকার, আচ্ছা 1200 টাকার গুডস বিক্রি করা, না কত টাকা, 12 নম্বরে হচ্ছে, সরি, ও মে 8, সোল্ড গুডস ফর ক্যাশ 1200, 1200 টাকার গুডস বিক্রি করা হয়েছে। তাহলে কি হবে, আমার গুডস 1200 টাকার কমে যাবে, কারণ আমি 1200 টাকার গুডস বিক্রি করেছি, আমার ঘর থেকে 1200 টাকার গুডস কমে যাবে, ঠিক আছে। বিনিময়ে আমি ক্যাশ পাবো 1200 টাকা, তাহলে আমার ক্যাশ ইনক্রিজ হবে, কত টাকা ইনক্রিজ হবে, 1200 টাকা। আচ্ছা, তাহলে ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেলে, অ্যাসেট যদি বেড়ে যায় হয় ডেবিট, তাহলে ক্যাশ বেড়ে গেছে, ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট, বেড়ে যাওয়ার কারণে এটা ডেবিট। আচ্ছা, গুডস এটাও আমার অ্যাসেট, এটা যদি কমে যায় তাহলে হয় ক্রেডিট, গুডস কমে গেছে এই জন্য হলো ক্রেডিট। আচ্ছা, তাহলে আমার জার্নাল এন্ট্রিজ কি হওয়ার কথা ছিল, 8 নম্বর এন্ট্রিতে হওয়ার কথা ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, গুডস অ্যাকাউন্ট ক্রেডিট। বাট আমরা একটা জিনিস জানি, গুডস কথাটা কখনো সরাসরি লেখা যায় না, গুডস এর পরিবর্তে কি কারণে গুডস কমে গেল সেই কারণটা আমাকে লিখতে হবে। তো এখানে যে গুডস কমে গেছে 1200 টাকার, এটার কারণ হচ্ছে আমি সেলস করেছি, তাহলে আমরা সেলস লিখবো, ঠিক আছে। তাহলে জার্নাল এন্ট্রি ফাইনালি কি দাঁড়ালো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে। এটা গেল 8 তারিখের এন্ট্রি। এখন আমরা যাব 10 তারিখের এন্ট্রিতে। আচ্ছা দেখেন, 8 তারিখের এন্ট্রিটা ক্যাশে বিক্রি করা হয়েছে, আর 10 তারিখের যে এন্ট্রিটা সেটা বাকিতে বিক্রি করা হয়েছে। খুব ইন্টারেস্টিং, 8 আর 10 একই টাইপের, হ্যাঁ, কিন্তু একটা ক্যাশে একটা ক্রেডিটে, দুইটাই সেলস, আপনারা এটা দেখবেন, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন
2 নম্বর কোশ্চিনের 10 তারিখের এন্ট্রি বলছে সোল্ড গুডস টু নিরু ₹800। আচ্ছা, 800 টাকার মাল বিক্রি করা হয়েছে নিরুকে বাকিতে, ঠিক আছে, যেহেতু নাম দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের কি হবে? আমাদের গুডস কমে যাবে 800 টাকার, যেহেতু আমি বিক্রি করেছি, গুডস কমে যাবে 800 টাকার। আর অ্যাকাউন্ট রিসিভেবল নিরু, যেহেতু বাকিতে বেচেছি, একদিন না একদিন তার কাছ থেকে আমি টাকা রিসিভ করব, অ্যাকাউন্টস রিসিভ হবে, রিসিভেবল, এই জন্য অ্যাকাউন্টস রিসিভেবল নিরু, এটা হচ্ছে 800 টাকা ডেবিট, এটা অ্যাসেট। কারণ কি, ফিউচারে আমি নিরুর কাছ থেকে 800 টাকা পাবো, এটা একটা বেনিফিট, আর ফিউচারের যে কোনো বেনিফিটই হচ্ছে অ্যাসেট, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, যেহেতু আমি বিক্রি করেছি এই জন্য আগেরটার মতো সেম, গুডস কমে যাবে, গুডস কমে গেছে 800 টাকা, কিন্তু এটা আমি বাকিতে বেচেছি। আগেরটাতে ক্যাশে বিক্রি করেছিলাম, ক্যাশ পেয়ে গেছি, কিন্তু এখানে আমি বাকি বিক্রি করেছি। বাকি বিক্রি করার কারণে ফিউচারে তার কাছে আমার রিসিভেবল হবে, ফিউচারে আমি তার কাছে পাবো, টাকাটা রিসিভ করব, এই জন্য হবে অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে তার নামটা দিব নিরু। এটা আমার বেড়ে গেছে, এটা আমার অ্যাসেট সাইডে। আচ্ছা, এবার আপনারা দেখেন, অ্যাসেট যদি বেড়ে যায় হয় ডেবিট, অ্যাসেট কমে গেলে হয় ক্রেডিট। তাহলে এখন দেখেন, গুডস হচ্ছে আমার অ্যাসেট, এটা কমে গেছে এই জন্য ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল নিরু, এটাও আমার অ্যাসেট, এটা বেড়ে গেছে এই জন্য ডেবিট। তাহলে আমার জার্নাল এন্ট্রিজ কি হওয়ার কথা? আমার জার্নাল এন্ট্রিজ হওয়ার কথা, অ্যাকাউন্ট রিসিভেবল নিরু 800 টাকা ডেবিট, আর গুডস অ্যাকাউন্ট ক্রেডিট 800 টাকা। কিন্তু আমরা জানি যে গুডস কথাটা লেখা যায় না, কি কারণে গুডস কমে গেল সেই কারণটা আমাকে লিখতে হবে। তাহলে ক্রেডিটে আমরা লিখবো সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে। 8 আর 9 মানে 8 আর 10 একই রকম, হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে আমার ফাইনাল জার্নাল এন্ট্রি দাঁড়ালো কি? দাঁড়ালো অ্যাকাউন্ট রিসিভেবল নিরু ডেবিট 800 টাকা, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 800 টাকা। এটা হলো আমার 10 তারিখের এন্ট্রি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 15 তারিখের এন্ট্রিতে যাব, ঠিক আছে। 15 তারিখের এন্ট্রিতে দেখেন বলছে গুডস রিটার্ন বাই নিরু ও 150, 150 টাকা, 150। গুডস রিটার্ন বাই নিরু, নিরু গুডস ফেরত দিয়েছে 150 টাকার। নিরুটা কে, এটা আগে আমাদের দেখা দরকার, ঠিক আছে। নিরুটা হচ্ছে 10 তারিখে দেখেন আমি বাকি বিক্রি করেছি, অ্যাকাউন্ট রিসিভেবল নিরুকে কত টাকা, 800 টাকা, 800 টাকা বাকি বিক্রি করেছি নিরুকে, বাকি বিক্রি করেছি, তার কাছে আমি ফিউচারে টাকা পাওয়ার কথা। সেই নিরু 10 তারিখে মাল নিয়ে যে 15 তারিখে 150 টাকার মাল ফেরত পাঠিয়েছে। হ্যাঁ, মালটা হয়তো ফল্ট ছিল, বা তার পছন্দ হয় নাই, বা তার গায়ে হয় নাই, সে ধরেন একটা শার্ট নিয়ে গেছে 5টা, হয়তো এর মধ্যে একটা শার্ট ফেরত পাঠিয়েছে যেটার দাম 150 টাকা, যে ভাই এটা আমি নিব না। আচ্ছা, তাহলে আমি তো তাকে সেলস করেছিলাম, সে এটা ফেরত পাঠাইছে। সেলস যখন করেছিলাম আমার গুডস কমে গেছিল, ঠিক আছে, কারণ সেলস করেছিলাম। এখন সে যখন আমাকে রিটার্ন পাঠাইছে 150 টাকার মাল, তখন আমার ঘরে 150 টাকার মাল বেড়ে গেছে, গুডস বেড়ে গেছে। আচ্ছা, এখানে যখন আমি তাকে সেলস করেছিলাম তখন তার নামে লিখেছিলাম যে নিরুর কাছে আমি টাকা পাবো 800 টাকা, ঠিক আছে। এখন যখন সে 150 টাকার মাল ফেরত পাঠিয়ে দিয়েছে, তখন 800 থেকে আমি 150 কমাই দিব, যে 150 টাকার মাল তো সে ফেরত পাঠিয়ে দিছে, তাহলে আমি টাকা পাবো কত, 650। তাহলে এখানে আমি 150 কমিয়ে দিব, তাহলে গুডস বাড়াবো 150 টাকা, আর পাওনা কমিয়ে দিব 150 টাকা, ঠিক আছে। তাহলে এখানে আমার এন্ট্রিটা কি হবে দেখেন, দুইটাই আমার অ্যাসেট, তাহলে গুডস বেড়ে গেছে, গুডস হচ্ছে অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেলে হয় ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল নিরু, এটাও আমার অ্যাসেট, অ্যাসেট কমে যাচ্ছে, অ্যাসেট কমে যাচ্ছে 150 টাকা, এই জন্য এটা হলো আমার ক্রেডিট, ঠিক আছে। তো তাহলে জার্নাল এন্ট্রিজ কি হওয়ার কথা? জার্নাল এন্ট্রিজ হওয়ার কথা গুডস অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাকাউন্ট রিসিভেবল নিরু ক্রেডিট। কিন্তু আমরা একটা জিনিস জানি, গুডস কখনো লেখা যায় না, তার রিজনটা লিখতে হয়। কি কারণে এই যে গুডস বেড়ে গেছে 150 টাকা, এটা কি কারণে বেড়ে গেছে? কারণ সেলস করেছিলাম যেটা রিটার্ন হয়েছে, এটাকে বলা হয় সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স, তাহলে এটা হবে ডেবিট। তাহলে ডেবিট, টোটাল ক্লিয়ার এন্ট্রিটা কি হবে? হবে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল নিরু অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে। এইটা হলো আমাদের জার্নাল এন্ট্রিজ, সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল নিরু অ্যাকাউন্ট ক্রেডিট। এটা 15 তারিখের এন্ট্রিজ গেল। এবার আমরা চলে যাব পরের এন্ট্রিতে।
15 তারিখের পরে আমাদের এন্ট্রিজ আছে মে 18 তারিখে। বলছে সোহান উইথড্রন ₹8,000 ফর পার্সোনাল ইউজ ইন ক্যাশ। আচ্ছা, সোহানকে 1 নাম্বার এন্ট্রিতে দেখেন বলে দিয়েছে সোহান স্টার্টেড বিজনেস, তার মানে সোহান হলো বিজনেসের মালিক, অনার। ওনার তার ব্যক্তিগত প্রয়োজনে 8,000 টাকা ব্যবসা থেকে তুলেছে, ঠিক আছে? তো ওনার ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যবসা থেকে টাকা বা গুডস নেয় তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি ড্রয়িংস। ড্রয়িংসটা হচ্ছে একটা এক্সপেন্স, ঠিক আছে? ড্রয়িংস হচ্ছে একটা এক্সপেন্স। তাহলে দেখেন ড্রয়িংস হলে, এক্সপেন্স হলে কি হয় আমরা জানি, এক্সপেন্স হলে ক্যাশও কমে যায়, ক্যাপিটালও কমে যায়। তাহলে দেখেন আমার 18 নম্বর এন্ট্রিতে সে 8,000 টাকা ব্যবসা থেকে তুলেছে তার পার্সোনাল কাজে, মানে ড্রয়িং এক্সপেন্স। তাহলে ক্যাশও কমে গেল 8,000, ক্যাপিটালও কমে গেল 8,000। আচ্ছা, এটা হলো আমার ইকুয়েশন। ক্যাশও কমে গেল, ক্যাপিটালও কমে গেল। কত টাকা কমে গেল? 8,000 টাকা কমে গেল। আচ্ছা, এখন ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট। অ্যাসেট যদি কমে যায় তাহলে হয় ক্রেডিট। আমরা জার্নাল এন্ট্রিজ করছি, অ্যাসেট কমে গেলে হয় ক্রেডিট। আর এইদিকে দেখেন ক্যাপিটাল হচ্ছে আমার লাইবিলিটিস সাইডে, এটা যদি কমে যায় তাহলে হয় ডেবিট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমার জার্নাল এন্ট্রিজ কি হওয়ার কথা? আমার জার্নাল এন্ট্রিজ হওয়ার কথা ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। কিন্তু আমরা জানি ক্যাপিটাল কথাটা লেখা যায় না। কি কারণে ক্যাপিটাল কমে গেল? এখানে কিন্তু ক্যাপিটাল কমে গেছে। কি কারণে, কি কারণে এই ক্যাপিটালটা কমে গেল সেই কারণটা আমাকে লিখতে হবে। তো সেই কারণটা কি? ড্রয়িংস এক্সপেন্স, যেটা আমি পিঙ্ক কালারে লিখে রেখেছি, ড্রয়িংস এক্সপেন্স। আচ্ছা, তাহলে আমাদের 18 তারিখের জার্নাল এন্ট্রিটা কি দাঁড়ালো? আমাদের 18 তারিখের জার্নাল এন্ট্রিটা দাঁড়ালো ড্রয়িংস এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ড্রয়িংস এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট আর এখানে হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এটা হলো 18 তারিখের জার্নাল এন্ট্রিজ, ঠিক আছে? আচ্ছা, এবার 18 পরে আমরা পরের ডেটেরটা দেখব। 18 পরে আছে 24 তারিখের এন্ট্রিজ। সেটা বলছে পেড স্যালারিজ ₹2,500, 2500 টাকা স্যালারি দেওয়া হয়েছে। এটা আমার কি? এটা স্যালারি এক্সপেন্স। কোম্পানি যে স্যালারি দেয় এটা কোম্পানির জন্য কি? এক্সপেন্স। আচ্ছা, তাহলে এই 24 তারিখে দেখেন এক্সপেন্স হলে কি হয় আমরা জানি, ক্যাশও কমে যায়, ক্যাপিটালও কমে যায়। তাহলে দেখেন 24 তারিখে ক্যাশ কমে গেল 2500, ক্যাপিটালও কমে গেল 2500। এটা আমার ইকুয়েশন। ক্যাশও কমে গেল, ক্যাপিটালও কমে গেল। কেন কমে গেল? কারণ এটা স্যালারি এক্সপেন্স। এক্সপেন্স হলে কি হয়? ক্যাশও কমে যায়, ক্যাপিটালও কমে যায়, কমে গেল দুইটাই। এখন ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট যদি কমে যায় হয় ক্রেডিট, এটা ক্রেডিট করলাম। এখন ক্যাপিটাল যদি কমে যায় হয় ডেবিট, এটাকে ডেবিট করলাম। এখন তাহলে আমার জার্নাল এন্ট্রিজ কি হওয়ার কথা? ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। কিন্তু আমরা জানি ক্যাপিটাল কথাটা লেখা যায় না। তাহলে ক্যাপিটাল কি কারণে কমে গেল সেই কারণটা আমাকে লিখতে হবে। তাহলে কারণটা কি? স্যালারি এক্সপেন্স। তাহলে আমাদের টোটাল অ্যাকুরেট জার্নাল এন্ট্রিটা যে কি দাঁড়ালো? অ্যাকুরেট জার্নাল এন্ট্রিটা যে দাঁড়ালো স্যালারি এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। স্যালারি এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এটা হলো আমাদের জার্নাল এন্ট্রিজ 24 নাম্বার। আচ্ছা, এরপরে আর দুইটা জার্নাল এন্ট্রিজ আছে 27 and 30, আমরা সেটা আলোচনা করব। দেখেন মে 27-এ বলছে পেড অফিস রেন্ট 1200 অফিস হয়েছে। আচ্ছা, কোম্পানি পরিচালনা করে অফিসে ভাড়া খরচ, এটা কোম্পানির জন্য হচ্ছে এক্সপেন্স, ঠিক আছে? অফিস রেন্ট এক্সপেন্স। আচ্ছা, তো যে কোনো এক্সপেন্স হলে আমরা কি জানি? আমরা জানি যে কোনো এক্সপেন্স হলে ক্যাশও কমে যায়, ক্যাপিটালও কমে যায়। তাহলে রেন্ট কত দিয়েছে? 1200 টাকা। তাহলে দেখেন 27 নাম্বার এন্ট্রিতে আমাদের ক্যাশ 1200 টাকা কমেছে আর এদিকে ক্যাপ 1200 টাকা কমে গেছে। এটা হলো। এখন এটাকে আমি জার্নালাইজ করব। কিভাবে করব দেখেন, ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট যদি কমে যায় তাহলে অ্যাসেট কমে গেলে হলো, তাহলে অ্যাকাউন্ট টাকা, ক্যাপিটাল হয় ডেবিট, ক্যাপিটাল হয়েছে। জার্নাল এন্ট্রি আমার হওয়ার কথা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, কিন্তু আমরা
ক্যাপিটাল কথাটা যায় না। কি কারণে, কি ক্যাপিটাল গেল, কারণটা আমাকে লিখতে হবে। তাহলে কি কারণ কমে গেল, সেটা হলো অফিস রেন্ট এক্সপেন্স। অফিস রেন্ট এক্সপেন্স, ঠিক আছে, সেটা হলো অফিস রেন্ট এক্সপেন্স। ওকে, অফিস রেন্ট এক্সপেন্স। এই যে অফিস রেন্ট, তাহলে আমার যে আমার রেন্ট এক্সপেন্স 1200 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 1200 টাকা। ঠিক আছে? এইবার আমরা এটা লাস্ট এন্ট্রিতে যে পৌঁছাবো, সেটা হচ্ছে বলছে পেড টেলিফোন বিল ইজ থাউজেন্ড, মানে চেকের মাধ্যমে টেলিফোন বিল এসেছিল 2700 টাকা, এটা চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। আচ্ছা, টেলিফোন বিলটা কোম্পানির জন্য একটা এক্সপেন্স, ঠিক আছে। তো যখনই কোনো এক্সপেন্স হয় তখন কি হয়, ক্যাশও কমে, ক্যাপিটালও কমে। কিন্তু এক্সপেন্সটা পরিশোধ করা হয় নাই, চেকের মাধ্যমে পরিশোধ হয়েছে। তাহলে কি হবে, ব্যাংক থেকে কমে গেছে 2700 টাকা, ব্যাংক থেকে কমে গেছে 2700। কেন, ক্যাপিটাল থেকে কেন কমলো? কারণ ক্যাপিটাল এটা হচ্ছে একটা এক্সপেন্স, টেলিফোন বিল এক্সপেন্স। এক্সপেন্স হলে ক্যাশও কমে, ক্যাপিটালও কমে, ঠিক আছে। আচ্ছা, কমে গেল। এখন আমরা যাব এটা জার্নালে। তাহলে ব্যাংক হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট যদি ডিক্রিজ হয় তাহলে হয় ক্রেডিট। আচ্ছা, আর এইদিকে ক্যাপিটাল আমার কমে গেছে। ক্যাপিটাল কি কারণে কমে গেছে? কারণ হচ্ছে টেলিফোন বিল এক্সপেন্স, ঠিক আছে। টেলিফোন বিল এক্সপেন্স, এটা হচ্ছে আমাদের একটা এক্সপেন্স, টেলিফোন বিলটাও আমাদের একটা এক্সপেন্স। ওকে, আচ্ছা, তাহলে আমার জার্নাল এন্ট্রিজ কি হবে? আমার জার্নাল এন্ট্রিজ হবে টেলিফোন বিল এক্সপেন্স ডেবিট আর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে। এই হচ্ছে আমাদের জার্নাল এন্ট্রিজ। এখন আপনাদের কারো যদি এখানে কোনো প্রবলেম থাকে, আমি এই যে কোশ্চেন নাম্বার 2 আলোচনা করলাম, তাহলে আপনারা আমাকে একটু কাইন্ডলি বলেন, বললে আমি আপনাদেরকে সেটা ক্লিয়ার করে দেওয়ার একটা চেষ্টা করব। আচ্ছা, যেই কয়জনই আছেন, অনেকে নাই কারণ তারা জার্নালের ক্লাসগুলো করেছে ফ্রি ক্লাসের সময়, তারা হয়তো এটা ভেবে গেছে যে আমরা তো পারি, হ্যাঁ, তারা নাই। তো ঠিক আছে, যারা নাই তারা নাই। আপনারা যারা আছেন তারা এটা বলেন যে এখানে কি কারো কোনো প্রবলেম আছে, থাকলে আমাকে একটু বলেন। কারো কোনো প্রবলেম নাই? জার্নাল এন্ট্রিজ যতটুকু আলোচনা করলাম, যারা বিশেষ করে নতুন, এই যে শিউলি আপু, কোনো কি প্রবলেম আছে? ভাইয়া আচ্ছা, আমি একটু বুঝছি, বাট আমি ম্যাথ করে আপনাকে নক দিব। জি জি, আপনারা প্র্যাকটিস করবেন আর আপনি একটু ইকুয়েশন গুলো করে নিয়েন। ইকুয়েশন করলে দেখবেন যে জার্নাল এন্ট্রিজ একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সবার আগে ইকুয়েশন করতে হবে, যে ইকুয়েশন পারবে সে জার্নাল পারবে। আর ইকুয়েশনে প্রবলেম হলে আপনি জানায়েন। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেটার আমি আপনাদেরকে উত্তর দিব। সেটা হচ্ছে যখন গুডস আসে, গুডস যখন আসে তখন আমরা গুডস না লিখে কেন পারচেজ বা সেল লিখি, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে ফার্নিচারের সময় ফার্নিচারের নাম লিখি, ইকুইপমেন্টের সময় ইকুইপমেন্টের নাম লিখি, বাট যখন গুডস আসে তখন আমরা গুডস লিখি না, আমরা পারচেজ লিখি, নাহলে সেল লিখি। কেন এটা, তাই না? এই প্রশ্নটা কারো মনে আসে নাই না? আচ্ছা দেখেন, এখানে দুইটা বিষয় আছে। পৃথিবীতে যত থিংস আছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে গুডস, একটা হচ্ছে নন গুডস, ঠিক আছে। আমি জাস্ট লিখে দিই গুডস, আরেকটা হচ্ছে নন গুডস, নন গুডস। আচ্ছা, গুডসটা ইউজ করা হয়, মানে গুডসটা পারপাস হলো আবার ক্যামেরা পারচেস থেকে সেল। ভাইয়া সরে গেছে। জি জি, আমি আমি আপনাদেরকে দিব, হ্যাঁ, আমি একটু লিখছি। আচ্ছা, পারপাস হলো পারচেস অথবা সেল, হ্যাঁ। আর আপনার নন গুডস যেটা, এটা হলো আমরা, পারপাস হলো এটা আমরা ইউজ করি, ঠিক আছে। এটা হলো আমরা ইউজ করি। যেমন ধরেন, আমি জাস্ট আপনাদেরকে একটা কথা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সাপোজ ধরেন আমার একটা মোবাইলের দোকান আছে। তাহলে আমি যে মোবাইল কিনি, অনেক মোবাইল কিনি, কেন কিনি? উদ্দেশ্য কি? বিক্রি করার উদ্দেশ্যে না?
মোবাইলটা আমি পারচেজ করি সেল করার উদ্দেশ্যে, তাই না? আচ্ছা, এখন ধরেন আমার ওই দোকানেই একটা ফ্যান দরকার, খুব গরম লাগে, আমি ফ্যান লাগাইলাম। তাহলে এটা ফ্যানটা আমি কি উদ্দেশ্যে পারচেজ করেছি? বিক্রি করার উদ্দেশ্যে না ব্যবহার করার উদ্দেশ্যে? ব্যবহার করার উদ্দেশ্যে। তাহলে দেখেন, জি, তাহলে দেখেন যেটা আমি পারচেজ বা সেল করার উদ্দেশ্যে কিনবো সেটা হচ্ছে আমার গুডস, আর যেটা আমি ইউজ করার উদ্দেশ্যে কিনবো সেটা আমার নন গুডস। ঠিক আছে? আচ্ছা, যখন নন গুডস হবে, আচ্ছা আমি আপনাদেরকে বলি, ইউজ করার উদ্দেশ্যে যেটা কিনবো, ইউজ করার, সরি, হ্যাঁ, সেল করার উদ্দেশ্যে যা পারচেস করব, সেল করার উদ্দেশ্যে যা পারচেস করি, হ্যাঁ, তা গুডস। ওকে, তা হচ্ছে গুডস। সেল করার উদ্দেশ্যে যা পারচেস করি তা হচ্ছে গুডস, আর ইউজ করার উদ্দেশ্যে, ইউজ করার উদ্দেশ্যে যা পারচেস করি তা নন গুডস। নন গুডস, নন গুডস, যেটাকে পিপিই বলে। আচ্ছা, তাহলে দেখেন এখন আমি যে ইউজ করার উদ্দেশ্যে, যেটা আমি সেল করার উদ্দেশ্যে পারচেস করি তা গুডস, আর যা আমি ইউজ করার উদ্দেশ্যে কিনি তা হচ্ছে নন গুডস। আমার দোকানে একটা ফ্যান লাগাইলাম, যেটা আমি বাতাস খাওয়ার জন্য লাগিয়েছি, বিক্রি করার উদ্দেশ্যে না, এটা আমার কি নন গুডস বা পিপিই। ঠিক আছে? এইটা যখন হবে তখন আমরা নাম লিখবো, আমরা সেই অ্যাসেটের নাম লিখবো, অ্যাসেট নেম, অ্যাসেট নেম লিখবো। ঠিক আছে? এক্ষেত্রে কি লিখবো? অ্যাসেট নেম, যেমন ফার্নিচার অ্যাকাউন্ট, যেমন ফ্যান অ্যাকাউন্ট, যেমন ধরেন ফার্নিচার অ্যাকাউন্ট, ফ্যান অ্যাকাউন্ট, হ্যাঁ, এরকম। আর গুডস যখন হবে, মানে যেটা আমি বিক্রির উদ্দেশ্যে ক্রয় করব, ঠিক আছে, সেটাতে আমরা কি লিখবো? লিখবো পারচেস, পারচেস হলে লিখবো পারচেস, আর সেল হলে লিখবো সেলস। ঠিক আছে? এই হলো ঘটনা। এবার আপনাদের ক্লিয়ার হয়েছে বিষয়টা? গুডস কে কেন পারচেস বা সেল লিখি? কারণ হলো ওটা আমি সেল করার উদ্দেশ্যে কিনি। যদি আমি পারচেস বা সেল না লিখি, তাহলে কখন পারচেস করছি গুডস, কখন সেলস করছি এটা আমি বুঝতে পারবো না, বারবার যদি গুডস লিখে রাখি। এই জন্য শুধুমাত্র গুডস এর ক্ষেত্রে লেখা হয় পারচেস বা সেল, আর যেগুলো আমরা অ্যাসেট ইউজ করি তাদের ক্ষেত্রে সবসময় অ্যাসেটের নাম লেখা হয়। ঠিক আছে? এটা একটা মেজর ডিফারেন্স, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? এইটুকু মনে রাখতে পারলে ইনশাল্লাহ হবে। আর এখন আপনাদের সাথে আমি একটু আলোচনা করি, অল্প সময় আছে, কয়েক মিনিট। আপনারা যারা ইকুয়েশন করেছেন, ইকুয়েশন থেকে আমরা জার্নাল করছি, এইখানে কি কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে আমার সাথে একটু শেয়ার করেন। কারণ হচ্ছে জার্নাল এন্ট্রি যার স্ট্রং না, সে সামনে কিন্তু কিছুই ভালো করতে পারবে না। আজকে আমি একটু সময় দিয়ে জার্নাল এন্ট্রি পড়িয়েছি, আগামী দিন আমি অনেকগুলো জার্নাল এন্ট্রিজ করাবো, একটু টেনে টেনে পড়াবো। ঠিক আছে? যাতে করে এটা কভার করা যায়। ঠিক আছে? আর 1 থেকে 12 সলভ এক্সাম্পল আছে, আপনারা যাচাই করে 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 করার চেষ্টা করবেন, না বুঝতে পারলে আমি করাবো। তারপরে আবার 21টা জার্নাল এন্ট্রি আছে, সেগুলো আপনারা করতে থাকবেন যে যত দূর পারেন। যার যেখানে সমস্যা হোয়াটসঅ্যাপে কোশ্চিন নাম্বার দিয়ে আমাকে একটু নক দিলে আমি সেটা বলে দিব। ঠিক আছে? আর আপনাদের আবার বলি, এইটা হচ্ছে অ্যাকাউন্টিং এর এবিসিডি। এইটা যে পারবে সে অ্যাকাউন্ট, যেমন এবিসিডি পারলে ওয়ার্ড পড়া যায়, ওয়ার্ড পারলে সেন্টেন্স পড়া যায়, গ্রামার পারলে সাহিত্য লেখা যায়, ঠিক অ্যাকাউন্টিং এও আপনার যদি ইচ্ছা হয় যে অ্যাকাউন্টিং এ আমি একটা দূর পর্যন্ত যাব, ঠিক আছে, যেহেতু একটা অনেক ডিমান্ডফুল সাবজেক্ট, তাহলে অবশ্যই আপনাদেরকে জার্নাল থেকে সবকিছু স্ট্রং করে নিতে হবে। এখানে যদি আপনাদের কোনো ঘাটতি থেকে যায়, আপনারা সামনে ইরর, অ্যাডজাস্টিং কিছু বুঝতে পারবেন না, তখন কিন্তু অনেক সমস্যায় পড়বেন, কিন্তু তখন আর পিছনে ফেরত আসতে পারবো না। কারণ কি? কারণ তখন আর সেই সময়টা থাকবে না। এই সাবজেক্টের সিলেবাসটা অনেক বড়, আমি জাস্ট বেসিক করে আগাতে চাচ্ছি, এই জন্য একদম শুরু থেকে শুরু করেছি। হ্যাঁ, তো আপনারা এটাকে কাজে লাগান, হাজার ব্যস্ততার মধ্যে যেটুকু পড়াশোনা করার সেইটুকু পড়াশোনা করেন। শুধুমাত্র এই ফিস দিয়ে আপনারা ক্লাস করলেই যে পাস করবেন তা না। আমার কাজ হচ্ছে কি, আপনাদেরকে আপনাদের রাস্তাটা চিনিয়ে দেওয়া, সেই পর্যন্ত নিয়ে যাওয়া।
হয়তো কি 100-এর মধ্যে 10%, বাকি 90% ডিপেন্ড অন ইউ, আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি সঠিক ইফোর্ট দেন, আমি যেভাবে গাইডলাইন করছি সেভাবে আপনি যদি এটা ফলো করেন, তো ইনশাল্লাহ আপনি পাশ করে যাবেন। অনেক ফান্ডামেন্টাল স্টুডেন্ট আমার কাছ থেকে পাশ করে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা জাস্ট আমার প্রসিডিউর, আমার যেভাবে আমি একটু বলি, এটা আপনারা একটু ফলো করেন, এটা ইনশাল্লাহ আপনাদের জন্য প্রফিটেবল হবে এবং আপনারা এটার ইফেক্টিভ রেজাল্ট ইনশাল্লাহ দেখতে পাবেন। বেশি না, হয়তো 2 সপ্তাহের মধ্যে আপনারা ফিল করবেন যে আপনারা আসলে অ্যাকাউন্টিং এ কতটা বুঝতে পারছেন, ঠিক আছে? তো এটার জন্য এই প্রথম 2টা সপ্তাহ একটু দাঁতে দাঁত চেপে প্র্যাকটিস করতে হবে, বুঝার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যেখানে কনফিউশন থাকবে সেই জায়গাটা স্কিপ করা যাবে না কখনোই। সেই জায়গাটা হোয়াটসঅ্যাপে ছবি তুলে আমাকে সেন্ড করবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে বুঝাই দেওয়ার, ঠিক আছে? এইটুকুই আমার বলার। আজকের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, ইসমাইল ভাই আমাকে বলেন যে আমরা আসলে যে পর্যন্ত যাচ্ছি এই পর্যন্ত আপনার কি অবস্থা? না ভাইয়া, কোনো সমস্যা নাই, এই পর্যন্ত সবই বুঝতে পারতেছি ইনশাল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। অনিক ভাই বলেন তো একটু, আপনি তো ফ্রি ক্লাসে ছিলেন কিছুটা। জি ভাইয়া, প্রবলেম নাই আর কি। বাট আচ্ছা সমস্যা হচ্ছে আলহামদুলিল্লাহ। যে অনেকদিন প্র্যাকটিস না করলে আবার ভুলে যাই, এটা। জি 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 জি, এটা একেবারে চিরায়ত ব্যাপার। আপনাকে রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, নাহলে আপনি কিন্তু ওই মাছ ধরার মতো, মাছ ধরতে গেলে যে স্লিপ হয়ে চলে যায় না, এরকম হয়ে যাবে জার্নাল এন্ট্রিজ। হ্যাঁ, রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকলে দেখবেন যে অবশ্যই সবকিছু আয়ত্তে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা মাইশা আপু একটু বলেন তো কি অবস্থা, এই যে ক্লাস করলেন? মানে এই পর্যন্ত বুঝেছি, এখন ওই যে ম্যাথ গুলো আপনি বলেছেন করার জন্য, ওগুলো জি, করলে আর কি বুঝতে পারবো যে মানে হ্যাঁ হ্যাঁ, প্রবলেম মানে ফাইনাল আসলে দেখেন এখানে তো যতটুকু করাচ্ছি পুরাটা সম্ভবই না, জি বাট আপনাদেরকে আমি যেভাবে বলছি আপনারা ট্রাই করতে থাকেন। যেখানে যেখানে আটকাবেন, আটকাবেন তো অবশ্যই, সেখানে সেখানে আমি আপনাদেরকে একটু হেল্প করার চেষ্টা করব যেন আপনাদেরকে এটাতে উঠায় নিয়ে যেতে পারি। তারপর সামনে ধীরে 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 ধীরে, মানে যখন আপনি লেগে থাকবেন, এটা একদিনের বিষয় না, এটা লেগে থাকার বিষয়। অ্যাকাউন্টিং বিষয়টা এমন, এটা যত সময় দিবেন তত শিখবেন। এখন আপনি কতটা সময় দিতে পারবেন এটা ডিপেন্ডস অন ইউ। হ্যাঁ, যেহেতু আপনারা ব্যস্ত মানুষ, পরিবার আছে, সবকিছু মেনটেন করে কাজ করতে হয়। আমি জাস্ট একটাই কথা বলবো, দিনের পড়াটা দিনে করে ফেলবেন। এই যে এখন ক্লাস শেষ হবে, অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা পড়াশোনা করেন, কালকে সকালে উঠে আবার পড়েন, দেখবেন যে একটা ভালো আউটপুট আসবে। আর যদি রাত্রে স্কিপ করে যান যে না অনেক ক্লাস করলাম এখন আর না পড়ি, সকালে উঠে দেখবেন সব খেয়ে ফেলেছেন। একবারে এটাই হয়। হ্যাঁ, আচ্ছা শিলু আপু একটু কিছু বলেন তো, যেইগুলো বুঝালাম এইখানে কি আপুর কোনো প্রবলেম আছে? আচ্ছা, আপু মনে হয় আউট অফ নেটওয়ার্ক। আচ্ছা, হ্যাঁ 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 বলেন। আচ্ছা ঠিক আছে, আমাদের আমাদের ক্লাস অলমোস্ট শেষের পথে, অনেকেই চলেই গেছে শেষ সময়ে গল্প করার সময়। তো আমি জাস্ট এইটুকুই বলবো, যতটুকু সম্ভব হলো এখন আমি করে দিলাম। আগামী আরো 2টা জার্নালের ক্লাস আছে যেগুলো একটু অ্যাডভান্স এন্ট্রি, সেগুলো নিয়ে আমি আগামীতে আলোচনা করব। আপনারা জাস্ট একটু কনসিস্টেন্স ওয়েতে পড়তে থাকেন, 2-এর পরে 3 করেন, 3-এর পরে 4 করেন, এভাবে জাস্ট একটু আগাতে থাকেন এবং এটা ধারাবাহিক ভাবে যাবেন। 2-এর পরে আপনি 10-এ গেলে কিছু করতে পারবেন না। হ্যাঁ, কারণ প্রতিটা জায়গায় একটা একটা করে নতুন এন্ট্রি ভরা আছে, আপনারা সিরিয়াল অনুযায়ী যাওয়ার চেষ্টা করেন, বইটা অনেক সিস্টেমেটিক ম্যানারে সাজানো আছে। হ্যাঁ, তো ইনশাল্লাহ আশা করা যায় ধীরে ধীরে আগাতে থাকলে যেখানে প্রবলেম হবে সলভ করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, আগামী দিন আমরা আবার আলোচনা করব সেই অপেক্ষায়। আর আপনারা দোয়া করেন আমার জন্য, একটু অসুস্থ আছি, ঠান্ডা সর্দি লেগে আছে। আর এই আপনারা, ক্লাস নেটওয়ার্কে কি প্রবলেম হচ্ছে ভাইয়া? হ্যাঁ একটু আসলে প্রবলেমই হচ্ছে। তো ঠিক আছে, এটা হয়তো চেষ্টায় আছি আর কি, আমার একটা টিম কাজ করছে, হয়তো সলভ হয়ে যাবে। মানে আসলে একটু কম্পিউটার ম্যাটেরিয়ালস আরো কিছু দরকার, আমার একটু ঘাটতি আছে। তো চেষ্টা করব দেওয়ার আর কি, যতটুকু পারি। ফুল তো দেওয়া যাবে না, হয়তো দেখা যাচ্ছে 10টা ক্লাস দিলাম, হ্যাঁ বিভিন্ন টপিকের, এই তো। হ্যাঁ, তো বাট এই আপনারা যে এই জাস্ট, বেসিক ক্লাস লিস্ট জার্নালের ক্লাসগুলো এগুলো থাকলে হয় কি ভাই, মানে মানে ধরেন যে 10-12 দিন বা তখন প্র্যাকটিস করতে হবে, তখন এক জায়গায় ইয়ে হলে তখন এই কনসেপ্ট থেকে হ্যাঁ একটু দেখা যায় আর কি। জি 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 বুঝতে পেরেছি। আপনারা দিনের পড়াটা দিনেই করে ফেলেন, কারণ মাথা থেকে হারায় যাবে। আর যদি হয়, রেকর্ড হয়, তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব দেওয়ার। আপনারা ঠিক আছে, ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আর প্র্যাকটিস করেন, যখনই হোক রাত 2টায় যদি একটা কোশ্চিন প্রবলেম হয় আমাকে সেন্ড করে রাখবেন, আমি যখন উঠি দেখি, আমি আমার সুবিধাজনক সময় আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এটা নিয়ে ফিল ফ্রি থাকবেন আপনারা। আর কেউ এটা ভাববেন না
যে ভাইকে এত প্রশ্ন করব ও কি মনে করবে, এরকম কোনো বিষয় নেই। আমরা শিখার জন্য বসেছি, আমরা শিখবো। যারা শিখতে চায় আশা করি তারা আমার সাথে চলতে পারবে, এবং তাদের যে কোনো প্রবলেম আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। হ্যাঁ, আপনারা অবশ্যই লেগে থাকেন, ভালো মতো পড়াশোনা করেন। আপনারা সাকসেসফুল হলে আমি সাকসেসফুল হব, ঠিক আছে ইনশাল্লাহ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।